হ্যালো ভিউয়ার্স, হোপ উই আর ইন লাইভ। তো যারা অলরেডি আমাদের সাথে জয়েন করবেন, এখন অলরেডি যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ যে যেখান থেকে দেখছেন, আশা করছি আমাদের আজকের এই লাইভটি সবাই এনজয় করবেন এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, as we published, all you know that আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের ব্যান্ড মিউজিকের লিভিং লেজেন্ড, ওয়ারফেজের ফাউন্ডার মেম্বার, এক কথায় গিটার গড অফ বাংলাদেশ, আমাদের সবার প্রিয় ইব্রাহিম আহমেদ কামাল। হ্যালো, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? হ্যালো, and as in they say in Italian, buonasera, শুভ সন্ধ্যা। বুনাসেরা। আপনাকেও আসলে আপনাকে ব্যান্ড মিউজিক লাভার পেজে স্বাগতম। আপনাকে আজ আমাদের মধ্যে পেয়ে অনেক ভালো লাগছে। আসলে আমরা যারা ব্যান্ড মিউজিক ভালোবাসি, অ্যান্ড স্পেশালি যারা হার্ড রক অ্যান্ড হেভি মেটাল মিউজিক লাইক করি, তাদের কাছে আপনাকে বা আমাদের কমল ভাইকে নতুন করে ইন্ট্রোডিউস করা কিছুই নেই আসলে। সো ভিউয়ার্স, দেরি না করে লেট দ্য শো বিগিন। ভাইয়া কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ভাইয়া, এই প্যান্ডেমিক নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, আর এই লকডাউনে কেমন কাটছে আপনার দিনগুলো? লকডাউন তো আসলে আমরা কেউ আশা করিনি যে আমরা সারা বিশ্বের সবাই একসাথে একটা মানে এরকম একটা বিশাল দুর্যোগের মধ্যে দিয়ে যাব। এখন বেসিক্যালি আমি বাসায় আছি এবং বাসায় থাকছি, কারণ আসলে এটা এতটাই একটা ভয়াবহ একটা জিনিস হচ্ছে। তো মানে এখানে কোনো রিস্ক নেওয়াটা আই ফিল ভেরি illogical if you have to take any risk. So I'm not taking any risk and trying to staying home, you know. It's like আমাদের এসএসসি বা এইচএসসি ও লেভেলস এর পরে একটা ব্রেক পাওয়া যায় না, ওরকম একটা ব্রেক, যে when you have to do nothing, only thing you cannot get out. It's like a ছুটি চলছে আর কি। ওকে, সেটা সবার জন্য আসলে হোল ওয়ার্ল্ড সেম পজিশন ছিল। আমরা যদিও একটু রিকভারি করে এখন নর্মাল লাইফ লিড করছি। দেখা যাক, মানে আমাদের নর্মাল, আমরা ফিরে এসেছি, মানে বাইরে যেতে পারছি, সবই মানে ওপেন হয়ে গেছে। তারপরও সবাই একটা ভয় আতঙ্কে যে আবার কখন কার কি হয়, কারণ সেকেন্ড যে এটা যদি আবার শুরু হয়, তো সেই ক্ষেত্রে আবার সবাইকে আবার বাইরে যেতে হবে। হ্যাঁ, কিছু ভালো সংবাদও আছে, যেটা হচ্ছে যে কিছু কিছু ভ্যাকসিন এখন অ্যাপ্রুভড হয়েছে। তো মানে যতটুকু আমি জানি, আমেরিকায় 2টা ভ্যাকসিন কিছুটা অ্যাপ্রুভাল এসছে অর সামথিং লাইক দ্যাট। বাট তারপরে দ্য সেকেন্ড ওয়েভটা আসলে ইটস ভেরি ওয়ারিং। আর আমাদের সাউথ সাউথ ইস্ট এশিয়া, আমাদের এখানে সাবকন্টিনেন্টে আমাদের এখন একটু খারাপ সিচুয়েশনে আছি আমরা। সো মানে আমরা সবাই উই আর প্রেইং যে ওকে, সৃষ্টিকর্তা মানে গড, বিধাতা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা শেষ সুযোগ দেন। কারণ হচ্ছে যে এটা if the second wave comes, then it's gonna be very very difficult for our the whole humankind to recover. কারণ আমরা এটার আসলে already we are very terrified. Everybody's like everybody. So I hope that সবাই safe থাকে, and I hope that as soon as possible we can overcome this together with compassion and with smart movement and following the rules and directions that health professionals are giving. Social distancing, wearing the mask, washing your hand. A lot of people are saying having warm water is good, things like that. So I hope that আমরা
আমরা whole humankind we get better as soon as possible. Okay, it's a very worrying time. I don't think this is the first time the whole world is facing one common crisis. So জি, I hope that we get better very soon. ডেফিনেটলি আসলে And আচ্ছা ভাইয়া আমি একটা মানে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এই প্যান্ডেমিকে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি এবং আপনি পার্সোনালি কতটা এফেক্টেড? যেমন আমি অনেক এফেক্টেড, লাইক আমার সব, আমি যেহেতু একটা ছোটখাটো ব্যান্ড আছে ইউরোপ জুড়ে ইতালিতে, তো আমার যেমন সব শো ক্যান্সেল, হ্যাঁ, আনফরচুনেটলি। তো এই ব্যাপারে মানে আপনারা কেমন পার্সোনালি কতটা এফেক্টেড এবং মিউজিক ইন্ডাস্ট্রি কতটা এফেক্টেড? আমরা বেসিক্যালি আমাদের তো কোনো কাজ হচ্ছে না এখন, মানে আদার দেন স্টুডিও ওয়ার্ক। আমাদের লাইভ লাইভ পারফরমেন্সটা টোটালি সারা ওয়ার্ল্ডে, আই ডোন্ট থিঙ্ক এনি ব্যান্ড, আই রিয়েলি ডাউট যে সারা পৃথিবীতে কোনো ব্যান্ড পারফর্ম করেছে কিনা। তো আলটিমেটলি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কনসার্ট করা সম্ভব না। সো উই আর লুকিং এট আ ফিউচার যেখানে দেয়ার উইল নট বি কনসার্টস। So I guess that is a little bit of concern যে মানে আলটিমেটলি, কারণ হচ্ছে যে গানের চেয়ে সেফটি কামস ফার্স্ট দেন মিউজিক, রাইট? সো এটাই আমরা আর কি, যে আমরা আই থিঙ্ক আমরা না শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মিউজিশিয়ানরা দে উইল বি ইভেন্চুয়ালি এফেক্টেড ইন ওয়ান ওয়ে অর দি আদার। কারণ live show is a huge what do you call huge income for the band and organizers and producers and whatnot, and it has been always popular, live shows and concerts and all these things, but that has to be, I think it might take a little bit time before actually live shows can happen. যেমন ইউরোপে আপনাদের ফুটবল শুরু হয়েছে, তো এমটি স্টেডিয়ামে ফুটবল, এন্ড ওটা আপনার যেটা হচ্ছে লাইভ টিভিতে ব্রডকাস্টে আমরা we can be part of that, but band music we cannot be in a empty studio or empty auditorium and ওটা live broadcast, it doesn't really work মানে। so মানে unless it is completely eradicated from this whole world, this COVID-19 virus, there would take time before we can have a concert, I guess. রাইট। আমি পরে যে প্রশ্নটা আসতে যাচ্ছিলাম একটু ডিফারেন্ট, আগে একটু আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই পেই যেটা হচ্ছে যে আমরা আসলে ইউরোপ বেস, হ্যাঁ, তো আমরা ইউরোপ ইউনিয়ন মিলে এই পেজটা করা, বাট এখন যেটা হচ্ছে যে পেজটা আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিউয়ার মানে বেড়েছে, লাইক অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকা, বাংলাদেশ, সব জায়গায়। বাট আমরা মেইনলি আপনাদেরকে নিয়ে যেটা কাজ করার আমাদের প্ল্যানিং ছিল, যে আমরা জাস্ট আপনাদেরকে আমাদের পশ্চিমা যে এই কাজগুলোতে নিউ জেনারেশন যারা মানে যারা মিউজিক শুনতেছে, লাইক তারা আমাদের দেশের মিউজিকটা এখনো ওইভাবে ধরতে পারেনি, বাট ইংলিশ বিভিন্ন ব্যান্ডের গান তারা ফলো করছে। বাট আমি মনে করি আই থিঙ্ক আমরা এদিক দিয়ে কোনো কিছু কম না, লাইক আপনারা ওয়ারফেজ, অর্থহীন বা আরো যারা প্রথম সারি ব্যান্ড আছে, আর্টসেল, পিপিক ফেক, তো আমরা এই জিনিসটাকে চাচ্ছি আমরা এখানে উপস্থাপন করতে এবং এই জেনারেশনের মধ্যে জিনিসটা ছড়াই দিতে। এনিওয়ে, আপনারা আমাদের সাথে থাকবেন সবাই আশা করি, এবং আমরা যে আমাদের যে লক্ষ্যটা আমরা আশা করছি এটা আমরা সময় ফুলফিল করতে পারবো। সো ভাইয়া একটু অন্য প্রসঙ্গে যাই, রোম নাকি লাজিও, কোন টিম সাপোর্ট করেন আপনি? I still like I still like Francisco Torri a lot, so I would go for Roma. ওকে, ডান। মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, এখানে রোম আর লাজিওর যখন খেলা হয় আমাদের এখানে স্টেডিয়ামে রোমে, হিউজ পরিমাণ ক্রাউড, এন্ড আপনি বিলিভ করতে পারবেন না, বাংলাদেশে যেমন একসময় আবাহানি মোহামেডানের খেলা হতো, মারামারি স্টেডিয়ামে একটা হই হুল্লোড়, এখানে সেম হয়।
লাইক আমি লাস্ট ইয়ারে একদিন একটা কাজে ওই স্টেডিয়ামের কাছাকাছি না, ধরেন অ্যারাউন্ড 5 কিলোমিটার আমি গাড়ি পার্ক করব, আমাকে ওখানকার পুলিশ মানে বলতেছে যে তুই এখানে রাখো না আজকে, তো আজকে কিন্তু রোমা লাৎসিওর খেলা, তো তোমার এটা কিন্তু মানে তোমার জন্য ইয়ে। আমি বললাম কিন্তু অনেক দূর, 5 কিলোমিটার, অলমোস্ট 5 কিলোমিটার ফ্রম হিয়ার। তার মানে আপনি বুঝেন যে মানে যখন যেদিন খেলা হবে সেদিন স্টেডিয়ামের 5-10 কিলোমিটার ধরে মনে করেন সব মানে এরা প্রচুর খেলার পাগল এবং অনেক মানে ক্রাউড করে, এবং এমনও ঘটছে যে এখানে মারামারি লেগে গেছে খেলা নিয়ে। Yeah, Anyway, I have seen clips and internet, and I know about the rivalry. Actually, there is to be bigger rivalry in Milan, Inter versus Milan, International versus Milan. So that was the 80s thing. তখন থেকে kinda late 80s থেকে ইটালিয়ান ফুটবলের উপর একটু ইন্টারেস্ট ছিল। I'm a huge football fan. মানে I don't even want to say the word soccer, football. ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা এবার আবার মিউজিকে ব্যাক করি। আমরা জানি আপনি জি। শুধু একজন লেজেন্ডারি গিটারিস্ট নন, সাথে একজন সং রাইটার, কম্পোজার এবং প্রডিউসারও। তো মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনার কিভাবে আসা, লাইক এখনকার মতো, তখন তো মিউজিক্যাল আপনারা যখন শুরু করেছিলেন তখন তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখাটা বাংলাদেশের জন্য এতটা ইজি ছিল না, অ্যাভেলেবেল ছিল না। আর আপনারা যে সময় ব্যান্ড ফর্ম করেছেন লাইক 1984, ওই সময় হার্ড রক জি। আর হেভি মেটাল এর পরিচিতি বাংলাদেশে তেমন একটা ছিল না, নাই বললেই চলে। তো যেটা উম, হলো আমার কথা যে এক কথায় বলা যায় যে আপনারা বাংলাদেশের মিউজিকের রেভলিউশন। তো ওয়ারফেজ গঠন করার পেছনের গল্পটা একটু জানতে চাই এবং আপনার মিউজিকে আসা এই এই টোটাল জিনিসটা একটু যদি বলতেন। okay. Actually আমরা সেন্ট জোসেফ স্কুলের স্টুডেন্ট ছিলাম, স্পেশালি ফাউন্ডিং টাইমে। তো ক্লাস 10-এ আমরা একটু হেভি মেটাল ফ্যান ছিলাম। We were big heavy metal fans and we used to listen to a lot of heavy metal. তো আমরা কয়েকজন ফ্রেন্ড, আমি এবং আমার এক ফ্রেন্ড ফার্স্টে আমরা গিটার কিনি। দেন গিটার কিনে উই ফাউন্ড আউট যে লাইক ওকে, আমরা কোনো কিছু শিখতে পারছি না, কারণ আমাদের শেখানোর মতো কেউ ছিল না। তো তারপর গিটার কেনার পরে এটা প্রথমে প্ল্যানটা ছিল জাস্ট ফর একটা দুটো গান ইয়ে করে একটা স্কাউটিং এর একটা প্রোগ্রামে কিছু করার, পরে ইভেন্চুয়ালি ওটাও হয়নি। তারপরে উই লাইক আমরা একটা কনসার্ট, জীবনে প্রথম কনসার্ট দেখতে যাই আর কি। ওটা মাইলসের কনসার্ট ছিল, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এটা তারিখটা ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 20 something মার্চ 1984 আই থিঙ্ক। কারণ মানে ওই টাইমটা আমার আবার ওই ডেট মনে থাকে অনেক। তো কনসার্টে যাওয়ার পরে মানে যদিও কনসার্টে there was a huge violent concert, মানে ভাঙচুর and all these things. তারপরে হঠাৎ করে আমি আর আমার like few of my friends, Mir, Nomo, Helal, we decided that why don't we do a heavy metal band in Bangladesh. তো আমাদের বেসিক্যালি আমরা বাংলাদেশে একটা হেভি মেটাল ব্যান্ড করার একটা স্বপ্ন দিয়ে করে তারপর প্ল্যান করতে থাকলাম। তো অ্যাকচুয়ালি আমরা ব্যান্ডটা শুরু করেছি তখন কিন্তু আমরা মানে গিটার বাজাতে বলতে গেলে পারি না, অনেস্টলি। হ্যাঁ, So what did we do? We just like I said, we just played whatever we could in a wrong way, but ব্যান্ডের প্ল্যান করে তারপর eventually we formed the band, and ব্যান্ড ফর্ম করে we had like একটা টাইম ফ্রেম ধরে নিয়েছিলাম যে ওকে এই সময়ের মধ্যে এটা হবে ওটা হবে, কারণ আমরা তখন গ্রেড 10, আমাদের এসএসসি সামনে ছিল। তো I started as a bass player in Warfaze, and আমরা আমি সেটাই হ্যাঁ। যে আপনি বলেন তো যে অনেক দর্শকই অনেকেই জানে না।
আহ, হ্যাঁ, অনেকে it's okay. I have a few pictures me playing bass back in the 80s. আহ ও আর যেটা হচ্ছে যে আমাদের আরো আরো আর্কাইভে আমাদের ক্যারিয়ারের অনেক কিছুই ছিল, কিন্তু ওই ভিএইচএস টেপ আফটার ইট গট এক্সটিংক্ট, আমার মনে হয় আমাদের ওই মানে পুরোনো জিনিসগুলো উই কুডন্ট রিকভার আর কি, পুরোনো কনসার্ট বা আমাদের লাইভ প্লেইং প্র্যাকটিস হোয়াটএভার। তো ওই তো সেন্ট জোসেফ স্কুলে আমরা এটা স্টার্ট করি, তারপর দেন আমি নরডামে ভর্তি হই, আমার ব্যান্ড মেম্বারের মধ্যে লাইক সবাই ফার্স্টে নরডামে ভর্তি হয়, তারপরে আমাদের আহ আস্তে আস্তে একটু একটু শুরু হয়, তখন আমরা এই ব্যান্ডের প্র্যাকটিস শুরু করি। তো অ্যাট ফার্স্ট আমাদের ইয়ে ছিল, বেসিক্যালি উই স্টার্টেড উইথ লট অফ ব্ল্যাক সাবাথ কাভার। আর অনেস্টলি আমরা তখন মানে we didn't used to know that much about like okay মানে কোনটা কি, but anything that sounded heavy, all right, it's our favorite band. So uh, like I said যে আমরা গিটার কেনার আগে থেকে হেভি মেটাল ফ্যান ছিলাম। আর if you consider 1982, 83, 84, major changes happened in worldwide. British wave of heavy metal, তারপর I think there are plenty of European heavy metal bands that came up even in from America. তখন Quiet Riot, Motley Crue, Rat, গ্ল্যাম মেটাল, মানে যেটাকে গ্ল্যাম মেটাল বলা হতো, তারপর জি টুইস্টার জি সিস্টার, তারপর মেটালিকা, মেগাডেথ, অ্যানথ্রাক্স, এক্সোডাস, those bands were coming around. ইউরোপ থেকে আরো হেভিয়ার ব্যান্ড করলে ভেনম, সেল্টিক ফ্রস্ট, তারপর মার্সিফুল ফেট, তারপর মেটাল চার্চ ইজ probably, yeah, metal church probably European band. A lot of good bands came out in that 84-ish era. And there were always big powerhouses like Iron Maiden, Def Leppard, and Scorpions, Judas Priest, you know, and many, except Halloween. A lot of good bands came out. So আমাদের only reference ছিল were the music. মিউজিকটাই ছিল একমাত্র রেফারেন্স, and there were no other references. Like আমরা শুনতাম, শুনে কানে শুনে, তখন তো ক্যাসেট প্লেয়ারের টাইমটা ছিল, তো ক্যাসেট প্লেয়ারে রিওয়াইন্ড ফরওয়ার্ড করে আমরা যতটুকু হ্যাঁ চেষ্টা করেছি যে মানে কানে শুনে। আর আস্তে আস্তে ব্যাপারটা কি, কানে কানে শুনে গান তোলার ব্যাপারটা হচ্ছে যে এটা আস্তে আস্তে ডেভেলপ করে। হয়তো প্রথমে গানটা আমি তুললাম, তো সেটার মধ্যে 60% অ্যাকুরেসি ছিল, পরে আস্তে 70, আস্তে আস্তে একটা সময় যখন বুঝলাম যে হ্যাঁ আই এম অ্যাকচুয়ালি সাউন্ডিং লাইক দ্য সং when I'm playing with it, তখন বুঝলাম যে ওকে হচ্ছে। আর আমাদের একটা সবসময় ধারণা ছিল যে ওকে আয়রন মেইডেন বা ব্ল্যাক সাবাথ বা মানে জুডাস প্রিস্ট, মেটালিকা, যাই হোক, দে আর ভেরি মানে বাজানো খুব কঠিন, it would be very difficult to play them, so we have to be really master at our instrument. But আনফরচুনেটলি দেয়ার ওয়ার নো, ওই সময়টা আসলে আমাদের আমি 80-র দশকের মাঝামাঝি থেকে, মানে 84, 5, 6, 7, 8, ওই সময়টাতে আসলে গিটার শেখায় এরকম কাউকে খুঁজে পেতাম না। আমার আমার কিছু আই হ্যাড সাম গুড লাকস, তার মধ্যে গুড অ্যান্ড ব্যাড লাক টু। যেমন আমি রেইনবো ছিল এলিফ্যান্ট রোডে, কবির ভাই, উনি উনি ওখানে ওই কোনো নতুন অ্যালবাম, হেভি মেটাল অ্যালবাম আসলে উনি এলপিটা আনতেন, এলপি থেকে টেপে রেকর্ড করে আমরা শুনতাম আর কি, আমাদের ওই কালচারটা। কবির ভাই আমাকে একদিন পরিচয় করে দিল হচ্ছে প্রয়াত লেট হ্যাপি এখন। তো উনি আমার খুব ভালো লাগলো। যারা হ্যাপি এখনকে চিনেন না, ওই
আবার এলো যে সন্ধ্যা, তারপর হ্যাঁ, নীলমণিহার, নির্মল লাকি হ্যাঁ, লাকি ভাই, হ্যাপি এটাই। ভাই দুজনই চলে গেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে ওই ব্যস্ত গানটা তো নসিব মনে হয় করুক। ভাইয়া, ওই যে আমায় ডেকো না, হুম, বেরোনো যাবে না, জি। হ্যাঁ, অনেক ফেমাস ফেমাস গান ওনার আছে। হ্যাঁ, আসলে আমি এখনো কনফিউজ যে লাইক কোন গানটা কার কম্পোজ করা, বাট লাকি ভাইয়ের মতো হ্যাপি ভাই খুব প্রডিজিয়াস মিউজিশিয়ান ছিলেন উনি। গিটার, কিবোর্ড, অ্যান্ড হি কুড প্লে জ্যাজ। মানে কিছু কিছু মানুষ জন্মায় যে লাইক দে ডোন্ট হ্যাভ টু লাইক কিভাবে হলো তাদের, মানে যে যেখানে হাত দিয়েছে ওখানে ওই পারদর্শিতাটা কিভাবে আসলো সেটা আসলে ওই কেউ বুঝতে পারে না বা কোনো এক্সপ্লেনেশন দিতে পারে না, যেটাকে আমরা বলি জিনিয়াস। হ্যাঁ, তো আই থিঙ্ক ওনারা দুই ভাই দেওয়ার এক্সট্রিম জিনিয়াস। তো তো হ্যাপি আখন্দের সাথে আমার পরিচয় হওয়াটা ওয়াজ আ বিগ থিং। তো আমি বললাম যে হ্যাপি ভাই, আপনি আমাকে গিটার শেখাবেন? তো বললো যে হ্যাঁ কমল, আমি তোমাকে অবশ্যই গিটার শেখাবো। আর উনি সবসময় হাসতেন, মানে হি হ্যাড এ ভেরি, মানে ভেরি লাভলি, মানে লাভলি অ্যাটিটিউড, মানে জেন্টলম্যান। এন্ড মানে কথা বল, কিছু কিছু মানুষ আছে না যাদের সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যাবে, হি ওয়াজ লাইক হ্যাঁ, হ্যাঁ, দ্যাট কাইন্ড অফ পার্সন। সো এনিওয়ে, তো অ্যাজ আই ওয়াজ সেইং, তো হ্যাপি ভাই বললো যে কিন্তু আমাকে চারুকলায় সকাল 10টার মধ্যে খুঁজে বের করো। তো আমি চারুকলায় সকাল 10টায় যেতাম, তো জিজ্ঞেস করতাম যে হ্যাপি ভাইকে দেখছেন কে? যে এই যে এখানে এখানে। তো দেখা গেলো কখনই পাওয়া যেত না। তারপর আবার 2 মাস পরে রেইনবোতেই দেখা হলো। আমি বললাম যে আপনাকে তো আমি খুঁজে পাই না। তখন বলছে হ্যাঁ, তাহলে কি করা যায়? মানে উনিও বললেন যে হ্যাঁ, আমি তো তোমাকে গিটার শিখাতে চেয়েছি, তো কি করা যায়? তো তো তারপর উনি বললেন যে আহ তুমি মিউজিক্যালি একটা, মানে আমাকে বলেছিলেন প্রবাবলি ইয়ে শুনতে, আহ রিটার্ন টু ফর এভার, চিক কোরিয়া, এলডি মেওলা, স্ট্যানলি ক্লার্ক, আই থিঙ্ক লেনি হোয়াইট, অল দিস জ্যাজ করে বলে এটা শুনতে থাকো আর শিল্পকলা আমাকে খুঁজে বের করো আর কি। তো চারুকলা, সরি। আচ্ছা, আচ্ছা। তো তো আলটিমেটলি তাকে খুঁজেও পেলাম না, হঠাৎ করে একদিন নিউজ পেলাম যে উনি চলে গেছেন, মানে ওই একই বছরে। তো তো এটা আসলে আমার কাছে খুব মানে ইয়ে মনে হচ্ছে যে ওনার হাতে যদি এক, মানে ওই একটা লেসন, যেমন হচ্ছে যে ওই রিটার্ন টু ফর এভার, ওটা ওটা এখনো আমি শুনি এবং আই স্টিল থিঙ্ক যে উনি যদি এই মিউজিকটা বুঝতেন ওই যুগে, তার মানে উনি কত বড় মাপের মিউজিশিয়ান ছিলেন। কারণ রাইট। আমার কাছে এখনো আহ মানে আই প্রিটি মাচ হার্ড a lot of music, ক্লাসিক্যাল থেকে শুরু করে জ্যাজ, তারপর থ্রাশ বলেন, ব্লুজ বলেন, কান্ট্রি, ইস্টার্ন ক্লাসিক্যাল, অনেক কিছু শুনেছি। কিন্তু দ্যাট ইজ একটা স্ট্যান্ডার্ড আর কি, একটা ইটস লাইক এ রিয়েলি হাই স্ট্যান্ডার্ড অফ মিউজিক, যেটার কোনো মানে দেয়ার ক্যানট বি এনি রিপ্লেসমেন্ট। আর এছাড়া আরেকজনের সাথে আমার ওই একই বছরে, ওনাকে আমি আই থিঙ্ক মেলোডি, তখন মিউজিক দোকানটার নাম ছিল যে সায়েন্স ল্যাবরেটরিতে। হ্যাঁ, তো হ্যাঁ, ওখানে সব এক, দেখি। হ্যাঁ হ্যাঁ, ওখানে এক ভদ্রলোককে দেখলাম বেশ সুন্দর, মাথায় একটা টুপি পরে গিটার বাজাচ্ছে। এন্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আহ, আমি বুঝলাম যে মানে গিটার বাজানো এত ডিফিকাল্ট, কিন্তু একটা মানুষ এত ইজিলি বাজাচ্ছে। উনিও আহ প্রয়াত লেট নিলয় দাস। ও মাই গড। And উনি ওই যে আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুন। আই থিংক আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই আমাদের ইন্ডাস্ট্রি থেকে চলে গেছেন যেসব গিটারিস্টরা, আমাদের এইটিজে there were মানে there were fantastic guitarists that came out. নয়ন মুন্সী,
উনি উনি মারা গেছেন কানাডার একটা গাড়ি অ্যাক্সিডেন্টে, যতটুকু জানি। লেট নয়ন মুন্সি। তারপর শুভ্র বলে, শুভ্র ভাই ছিলেন, উনিও আই থিঙ্ক উনিও উনিও ইন্তেকাল করেছেন ইয়েতে, ইংল্যান্ডে। তারপর এছাড়া লাবু ভাই, তারপর রুমি ভাই, যিনি রেনেসা, তার রেনেসা তো ছিলেন, পরে বাংলাদেশ নামে একটা ব্যান্ড করেছেন। উনি আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের ইয়ে ছিলেন, ক্রিকেট প্লেয়ারও ছিলেন। তারপর নিলয় ভাই, তারপর হামিন ভাই, পাচ্চু ভাই, মানে জেমস একে একে ভাই। ওয়ান ওয়ান থিং, মানে উই ডিড হ্যাভ ফ্যান্টাস্টিক গিটারিস্ট। তো তাদের মানে ইউ সি, আমরা তখন ছোট 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 বাচ্চা কাচ্চা মানুষ আর কি, মানে লাইক 16, 17। সো উই উই like we didn't have that courage to go up to them and say, come on, teach us something. But being able to see them play, that was our মানে best thing. তো ইভেন্চুয়ালি লেট 86 এর দিকে নিলয় ভাইয়ের সাথে আমার একটা মোটামুটি আহ, মোটামুটি একটা রিলেশনশিপ হয়। আমাদের একটা শো করার কথা ছিল, বাট শোটা শেষ পর্যন্ত হয়নি একসাথে। ওই শোটার থ্রুতেই আমার টিপুর সাথে পরিচয় হয়, এবং দ্য টিপু এন্ড মি, ওয়ারফেজ, রেস্ট ইজ হিস্ট্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে, মানে দুঃখের ব্যাপারটা ছিল যে আমি কলাবাগানে থাকতাম, নিলয় ভাইও কলাবাগানে থাকতেন। তো আমি তখন যখন কলাবাগান ছেড়ে যাচ্ছি, তখন নিলয় ভাইয়ের সাথে পরিচয়, আই গেস 86 এর লাস্ট, না 87 এর লাস্টে থেকে, হ্যাঁ। মানে মানে একদম লাইক ওইভাবে যে উনার বাসায়, যে এর আগে ওই প্র্যাকটিসে দেখা। আর মানে ব্যাপারটা এমন হয়েছিল, আমি ছোটবেলায় একটু শাইও ছিলাম, কম কথা বলা মানুষ ছিলাম, কিন্তু এখন অনেক কথা বলি। যাই হোক, আহ, ওই নিলয় ভাইকে যখন আমি whenever I used to see him play, আমি ওনার সাথে আর ফার্দার কোনো মানে ডিসকাশনে যেতে পারতাম না, বিকজ হি ওয়াজ সো গুড। মানে অল আই কুড সি, মানে লুক অ্যাট হিস লুক, হাউ হি ওয়াজ প্লেয়িং। তো অ্যান্ড ইভেনচুয়ালি, আর তখন কনসার্ট হলে আমরা কনসার্ট দেখতে যেতাম। আই রিমেম্বার 85-এ আমরা নরডামে ওঠার পরে ফার্স্ট টাইম ফিলিংস দেখি, জেমস ভাইয়ের ব্যান্ড। অ্যান্ড জেমস ভাই ইউজ টু প্লে ডায়ার স্ট্রেট সো বিউটিফুলি। আর হ্যাঁ হ্যাঁ। সেলিম হায়দার ভাই, লাবু ভাই, রুমি ভাই, ওনারা ওনারা বিভিন্ন ব্যান্ডে ছিলেন, রেনেসাতে ছিলেন, আয়ুব বাচ্চু ভাই, লাইক they were amazing legends. So and একটা ব্যাপার কি, বাংলাদেশি ব্যান্ড গুলোর তখন মানে একটা ভেরি, মানে একটা বিশাল প্লাস পয়েন্ট ছিল যে তাদের সং সিলেকশনে রেগে, ব্লুজ, রক, হেভি মেটাল। হ্যাঁ, ওয়ারফেজের আগেও কিন্তু হেভি মেটাল করেছে হ্যাঁ, কোন বাংলাদেশি ব্যান্ড? ব্যান্ড। রকস্টার? না 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 না, সুপারবেরি? পারফরমেন্স এর কথা বলছি। ওই আচ্ছা আচ্ছা। এইটিজে আপনার আন্ডারগ্রাউন্ড পিস লাভার্স নাকি, আই ফরগট সাম অফ দ্য নেমস। ওই শুভ্র ভাই যে ব্যান্ডে ছিলেন, ওনারা হাইওয়ে স্টার করেছিলেন। তারপর আই থিঙ্ক মাইলস, ওনারাও আই কিছু, থিঙ্ক আচ্ছা, ওইটা ওনারা কাভার করতো আর কি, ওই হ্যাঁ, কাভার 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 কাভার। আমি অ্যাকচুয়ালি তো প্রপারলি হেভি মেটাল ব্যান্ডের কথা বলেছিলাম আর কি, কাভার না, করতো মেবি। ওই হ্যাঁ, তখন হ্যাঁ, আমি ওদিক দিয়ে ওদিক দিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা একই স্কুলে পড়ি, কিন্তু চুপচাপ এটা পরে জানা গেল যে there's another band coming out of from আমাদের স্কুল, সেটা হচ্ছে রকস্টাটা। and they were a very good friend of us, but এক স্কুল থেকে দুটো ব্যান্ড, we also had a little bit of silent rivalry, but we were good friends. So মানে রাইভালরিটা আলটিমেটলি অন স্টেজ, বাট লাইক একসাথেই আমরা we used to hang out. So that was the beginning. তো 87-এ আমি, আমার স্টেজ ডেবিউ ঘটে 86-এ। যে ব্যান্ডে নিলয় ভাইয়ের বাজানোর কথা ছিল সেখানে বাজাই নাই। তো ওখানে একটা মানে কনসার্টটা ছিল রকস্টার আর ওয়ারফেজ তখন
কনসার্টের জন্য রেডি ছিল না। তো আমাদের নর্দমের ফ্রেন্ড আমরা নিজেরাই মিলে একটা কনসার্ট অ্যারেঞ্জ করি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। তো আই রিয়েলি ওয়ান্টেড টু, মানে আমি তখন ফিল করছিলাম যে লাইক, আর যেটা হচ্ছে 1985 তখন বাংলাদেশে আপনাদের ইটালি না, জার্মানি থেকে কিছু আমাদের বাংলাদেশি মিউজিশিয়ান আসে। ওয়েভ একটা ব্যান্ড ছিল, এর নাম বলছিলেন ভাইয়া, ওয়েব মুশফিক ভাই, ওয়েভস। ওয়েভস এখন ওয়েব, ওয়েভস এর ইয়া ওয়েবসের ফ্যান শিখ এখনো আছে। শিকদার ইফতেকার উনি ছিলেন। তারপর তিন ভাই ছিলেন আহ নাকি এই বা এই ইয়ে 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 ড্রামার কে ছিল, এই ড্রামার ওনার নাম মাহমুদ? ভুলে গেছে। উনি 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 উনিও মারা গেছেন। আচ্ছা আমি আচ্ছা। নামটা হ্যাঁ, আই সামহাউ ফরগট হিজ নেম। ভেরি ইয়া, উনি এলআরবির একটা অ্যালবামে বাজিয়েছিলেন, মিল্টন আকবর। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিল্টন হ্যাঁ, মিল্টন আকবর কি ড্রামার ছিলেন ওয়েভস এর? মনে হয়, হতে পারে, আই থিংক সো। হ্যাঁ। উম, তো হ্যাঁ, তো আমি আমি ইভেন ইফতেখার ভাইয়ের কাছে আহ, 3টা ক্লাস লেসনও নিয়েছিলাম, 3টা ক্লাস। তারপরে কোনো এক কারণে হয়ে ওঠে নাই আর কি। আপনি তো ভাইয়া জি। মানে আমি যখন ছোট, লাইক আমি যখন ওয়ারফেজের গান শুনি, শোনা শুরু করি, আমি কিন্তু পাশাপাশি ওয়েবসের ওই অ্যালবামটা আমার কাছে ছিল। ওয়েবসের একটা ক্যাসেট ছিল আমার কাছে, ক্যাসেট অ্যালবাম ছিল, তখন তো আর সিডি ছিল না। তো মানে আমি খুব রেয়ার, আমার কিছু ফ্রেন্ডসরা ছিল, দু একটা ফ্রেন্ড ছিল যারা ওয়েবসের গানগুলো শুনতো, লাইক কয়েকটা গান অনেক অনেক অন্যরকম, মানে পুরো নতুনত্ব একটা ব্যাপার, এবং ওনাদের একটা ডিফারেন্ট একটা জনর ছিল ওনারা যখন শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং ছিল। খুবই ইন্সপায়ারিং, এটাই। আর যে মানে জি জি, বলেন প্লিজ। বলেন স্যার। না, আমার আমার মনে আছে যে ওই ওয়েভস এর কনসার্টে গিয়েছি। তো যখন তারা ব্ল্যাক সাবাথের আয়রন ম্যান করেন, ওই ইফতেখার ভাই, হি হ্যাড রিয়েলি লং হেয়ার, এন্ড দে দে ট্রাইড টু লুক as heavy metal as possible, and I was, being a Black Sabbath fan, Iron Man, I was, and I do remember they used to do Supernut. I think মাকসুদ ভাই আমাদের ফিডব্যাকের, উনিও একটা কনসার্টে কিছু কিছু গান করেছিলেন ওয়েভস এর সাথে। আহ, পরে আই থিংক ব্যান্ডটা কন্টিনিউ, আমি মানে ওই 85 এর পরে উনাদের এক্স্যাক্টলি ওনাদের ট্র্যাকটা রাখা হয়নি যে। বাট শিকদার ইফতেখার ভাইয়ের সাথে আম, এটা এখন সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে কন্ট্যাক্ট হয়। মানে হ্যাঁ, ওনার ওনারা ওনার কাছে মিউজিক থেকে মানে ডিটাচ নাকি এখন তো ওনারা টোটালি মিউজিক থেকে ডিটাচ? আমি আসলে জানি না ওনাদের ইয়েটা। আই ডোন্ট থিঙ্ক আমরা যেরকম মানে মিউজিক করে যাচ্ছি, আমাদের মতো ওরকম আহ, মানে কন্টিনিউয়াসলি মিউজিক করেন না। উনি নিউ ইয়র্কে থাকেন, আর বাকি মেম্বাররা আসলে অ্যাকচুয়ালি আমার খুব বেশি ইনফরমেশন নেই ওনাদের ব্যাপারে আর কি, ওনারা কি করেন। আহ, আমি একটা জিনিস একটু আগে ভাবছিলাম আপনার কথা শুনে, যে ভাইয়া এখন তো আমরা লাইক গিটারিস্ট, যারা গিটারিস্ট না, আই মিন যারা টুকটাক কর্ড টর্ড বাজাতে পারি আমরা, বা যে কোনো গান ওঠানোর জন্য খুব ইজিলি আমরা ইউটিউব বা অন্যান্য বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা সহজে পেয়ে যাচ্ছি, ক্লিক করার মাধ্যমে, মানে গানের নাম সার্চ দিলেই পেয়ে যাচ্ছি। তো আপনাদের সময় তো এগুলো ছিল না ভাইয়া, মানে আপনারা কিভাবে একটা গান যখন উঠাতেন, মানে আমি আই ডোন্ট নো আপনারা কিভাবে এই কর্ড গুলা বা এই রিফ গুলো বা সব স্টাফ নোটেশন, এগুলো আপনারা কিভাবে কি করতেন? মানে এগুলো কালেক্ট করতেন বাইরে থেকে, নাকি মানে কিভাবে কি ছিল, নাকি গান শুনে? না, আসলে বাইরে থেকে কালেক্ট করার মতো রিসোর্স তো আমাদের ছিল না। আমাদের আচ্ছা ছিল আচ্ছা। কান, মানে কানে শুনে ক্যাসেট প্লেয়ারে রিওয়াইন্ড ফরওয়ার্ড করতে করতে ক্যাসেট প্লেয়ারের ওই রিওয়াইন্ড ফরওয়ার্ড ওই দুটো বাটন নষ্ট হয়ে যেত। কানে শুনে শুনে মানে এমনও হয়েছে যে লাইক সারা রাত ধরে একটা গান তুলতে হয়েছে, কারণ শুরু করেছি সন্ধ্যায়, শেষ শেষ হতে হতে আজান পড়ে গেছে। কানে শুনে
মানে প্রথম প্রথম হয়তো ভুল নোট টোট পড়তো, তারপরে আস্তে আস্তে ওগুলো একটা শেপে আসতো যে ভুল নোট গুলো পড়তো না, মোটামুটি কাছাকাছি মানে চেষ্টা করতাম আর কি যতটা অ্যাকুরেট করা যায় আর কি। আর মানে তখন আমরা ওই বেসিক কিছু কর্ড, ইভেন বইও ছিল না কোনো যে যেটা দেখে আমরা কোনো কিছু, আমি আই ডু রিমেম্বার আমি একটা বই পাই, দ্যাট ওয়াজ 1988, বাই দ্য টাইম ওয়ারফেজ এর ডেবিউ হয়ে গেছে আর কি। And ওই একটা বই থেকেই আমি আই গেস আই লার্ন অ্যাজ মাচ মিউজিক অ্যাজ পসিবল। ওটা শুধু গিটারই না, মানে মিউজিক্যাল গ্রামার অ্যান্ড থিওরি। এন্ড আমি মনে আছে যে আমি প্রচুর সময় মানে কয়েক বছর ধরে আমি ওই বইটা মানে সবকিছু মানে চেষ্টা করেছি আর কি, যতটুকু মিউজিক এর সঙ্গীতের ব্যাপারে জ্ঞানটা আরোহণ করা যায় ততটুকু আমি পড়ার চেষ্টা করেছি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বুক। তারপরে দেন আই ওয়েন্ট টু ইউনাইটেড স্টেটস, 1991, 91 সালে। তো 91 সালে তখন যেটা একটা জিনিস ছিল যে যে দেখলাম যে ওখানকার গিটার ম্যাগাজিন গুলোতে ট্যাবুলেচার আছে আর লেসন টেসন ছিল। তো এখন একটা ট্যাবুলেচার দেখে একটা গান তোলা আমার কাছে এত বাজে হেডেক লাগতো, মানে মানে আমি একবার যেটা করলাম, আমি ট্যাবলেচার দেখে না তুলে কানে শুনে দেখলাম যে আমি 5-7 মিনিট 10 মিনিট আধা ঘন্টায় তুলতে পারি, কিন্তু ট্যাবলেচারে দেখা গেল আমার একদিন চলে যায়। বিকজ ইউনো মানে স্টাফ নোটেশন আমি শেষ করি নাই শেখা, শুরু করেছিলাম। সো স্টাফ নোটেশনের দেখে তুলতে আরো বেশি লাগতো, কিন্তু ট্যাবলেচারে কোনো টাইম সিগনেচার তখন ছিল না। সো এটা তখন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সো রাদার আমরা ওই ভিডিও দেখে বা কানে শুনে ওটার ওভাবেই মিউজিকটা শেখা আর কি। কোনো মানে প্রাতিষ্ঠানিক কোনো ইয়ে হয় নাই। আমি যেটা হচ্ছে আমি মিনেসোটায় মিনোনাতে যখন পড়াশোনা করি, আমি মিউজিকের ক্লাস নিয়েছিলাম একটা, and that kind of helped me to understand the terms and analogies of music আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি নিশ্চয়ই মানে আপনার মনে আছে আপনার কোনো স্পেশাল মেমোরি অ্যাবাউট ইউর লাইভ পারফরমেন্স অর মিউজিক রিলেটেড যে কোনো কিছু, মানে এমন কি কোনো কিছু আছে আপনার মানে স্পেশাল কোনো হ্যাঁ, আনন্দিত? মানে আসলে এভরি কনসার্ট মানে gives you 1, 2 or 10 memories. So আমি আমার ফার্স্ট কনসার্টের একটা ইন্টারেস্টিং কথা বলি। জি শিওর। তো জীবনের প্রথম কনসার্ট, তো ইটস কল, একটু হলো নার্ভাসনেস ছিল, মানে পেটের মধ্যে একটু কেমন লাগা, একটু মানে মানে আই আই থিঙ্ক মানে জীবনের ফার্স্ট কনসার্ট তো। তো আমি সাউন্ড চেক যখন করতেছি, হঠাৎ করে ধাম করে একটা শব্দ হলো, দেখলাম যে ওই আপনার ক্রিস্টাল বল থাকে না ওই স্টেজের জি ঠিক জি। আমার 6 থেকে 8 ইঞ্চি পাশে ধাম করে ছিঁড়ে পড়ে গেল। মানে আমি একটু ওদিকে থাকলে ওটা আমার মাথায় পড়ে আমি প্রবাবলি উড হ্যাভ আই ডোন্ট নো মানে বেঁচে থাকতাম কিনা জানি না, বা কিভাবে ইনজুর্ড হতাম, বাট জাস্ট লাইক এ হিউজ ক্রিস্টাল বল এন্ড আই হ্যাভ নেভার বিন আ বিগ গাই। তো ওটাকে তখন আমার মনে হলো যে জীবনের ফার্স্ট শোতে এটা একটা সাইন যে আইদার মিউজিক আমাকে মানে এর চেয়ে বড় বেশি প্রবলেমে ফেলবে লাইফে, আর মিউজিক থেকে আমি মানে অনেক বেশিও পেতে পারি। সো আই গেস মানে ওটা একটা র্যাটলিং, মানে ওই মুহূর্তে অনুভূতিটা যে লাইফের ফার্স্ট শো, তারপর কনসার্টটা যখন শুরু হলো, তো ফানি থিং হচ্ছে যে আমার আমার তখন কনসেন্ট্রেশন হচ্ছে যে প্রত্যেকটা নোট পারফেক্টলি বাজানো। I wasn't really concerned about my stage performance. I was concerned about my playing. আমার নিজের বাজানোটা যে যাতে ঠিক হচ্ছে সেটার উপর। তো
বেস গিটারের লাস্ট গানের শুরুতেই, এবং যেটাতে লাইক আই থিঙ্ক ওই গানটা হচ্ছে পোকোর উইডো মেকার, there was a bass line ding 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 ding, and আমার লোয়েস্ট লো বেস স্ট্রিংটা ছিঁড়ে গেল। And যে গানটার একটা মানে প্রমিনেন্ট বেস লাইন আছে, সেটাতে যদি একটা মানে একটা স্ট্রিং, এবং ওই স্ট্রিং দিয়েই ওটা হচ্ছে, তো মানে আমারও তখন লাইক একটু মানে একটু মাথা খাটিয়ে হোয়াট আই ডিড, যে আই প্লেড ইট ইন আ লো, মানে একটু হায়ার অক্টেভে আর কি, ওইটা বাজিয়ে কোনো মতো ইয়ে করলাম। সো মানে আহ এরপরে রক্সটা আসলো, এবং ডেফিনেটলি আমাদের ওই ফ্রেন্ডস ব্যান্ডটাতে টিপু, আমি, উইন্ডিং এর চন্দন, there was another guitarist, I forgot his name, and ফুয়াদ নাসের বাবু, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ফিডব্যাকের কিবোর্ডিস্ট, আমাদের one of the best musician in our country. This was the lineup, and we were not exactly heavy metal, we were like more of a তখনকার a little bit of আহা, তারপর this that, আমি ফুল সং সিলেকশনও মনে নাই, more like a how would I say, new wave pop sides of music আর কি। But আচ্ছা, the point is যে এই ডেবিউ হওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে ওকে স্টেজে একবার বাজানোর পরে তারপরে দেখা গেল যে দেন আমাদের সময় আমরা ওটাকে বলতাম খ্যাপ, মানে হচ্ছে যে মানে আসলে এটা ইউ একটা গো টু আ word। প্লেস যেখানে যেখানে হ্যাঁ, এটা ওয়ার্ডটা যতটা খারাপ শোনায় মিউজিশিয়ানদের কাছে, আসলে এটা মানে খুবই খ্যাপটা আসলে একটা মিউজিশিয়ানকে অনেক অনেক হেল্প করে, বিকজ সাডেনলি একটা গানের ইয়ে আসলো যেটা শুধু ভোকালিস্ট জানে, উনি গানটা ধরে ফেললো, এন্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কর্ড এন্ড প্লে ইট ওয়াইল, মানে গান শুরু হলো এর মধ্যে গান তুলে শিখে বাজানো। মানে আপনি চিন্তা করেন, এটা তো আপনি, তোমারও তো একটা ব্যান্ড ছিল, ঠিক না? জি ভাইয়া, আমাদের আপনি ভালো করে আপনার মনে আছে আহ, এখনো? Anyway, হ্যাঁ, আমাদের শহর, হ্যাঁ, শহর, আমরা হ্যাঁ। তো শহর তুমি তো আমাদের। হ্যাঁ, তোমার জি তোমার মিউজিক এক্সপিরিয়েন্স সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, আমি যখন দেশে ছিলাম আমরা শুরু করেছি, আমাদের আসলে ইন্সপিরেশন ছিলেন আপনারা, ওয়েব, আপনারা, তারপর উইনিং, তারপরে চন্দন ভাইরা, মানে আয়ুব বাচ্চু, এলআরবি, এগুলা শুনেই তো আমরা আস্তে আস্তে মানে বড় হলাম, আমাদের গানের প্রতি, বাংলা মিউজিকের প্রতি একটা ভালোবাসা জন্মালো, তারপরে মিউজিক শুরু করলাম। দেশে ছিল, মোটামুটি ছিল, ভালোই লাগতো, কিন্তু আসলে আমি অ্যাজ এ মানে মিউজিশিয়ান কখনোই আমার অ্যাকচুয়ালি মানে ওরকম ফিল হয় নাই যে বাংলাদেশের যারা আমরা যাদেরকে ফলো করতাম তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ পিছায় আছে। আমার কাছে মনে হতো যে কোত্থেকে এই সুরগুলো আসে, কিভাবে আসে, এরা কিভাবে মানে এই জিনিসগুলো বের করে, লাইক ওয়ারফেজের এক একটা টিউন, এক একটা লিরিক, তখনকার মানে আমি জাস্ট আমরা আসলে শুরুটা হয় একটা স্টিক নিয়ে ছাদে বসে আড্ডায় আড্ডায়, তারপর আমরা ওইটাকে আস্তে আস্তে নিয়ে যাই। তো আমরা শহর নিয়ে মোটামুটি বেশ কিছু প্রোগ্রাম করেছিলাম, টিভিতে শো করেছিলাম, বিভিন্ন কনসার্ট থাকতো আমাদের টুকটাক, লাইক মিজান ভাই এর সাথে আমাদের বা অনেকের সাথে শেয়ারিং আছে স্টেজ। ওয়ারফেজের সাথে সেই সৌভাগ্য হয় নাই, কারণ আমরা আসলে অতদূর নিজে থেকে ইয়ে করতে পারিনি। বাট আপনাদেরকে অনেক শো দেখতাম আমরা, অলমোস্ট সব কনসার্ট দেখা আমার, আপনাদের বাম্বা কনসার্ট, আগে যে হতো পেপসি, বিভিন্ন কনসার্ট গুলা, এগুলো দেখতাম। তো যাই হোক, এক সময় আমি আমাকে দেশ ছাড়তে হয়, আই মিন আমার নিজের পার্সোনাল ব্যাপার, আমি চলে আসি দেশ থেকে। তারপর আমাদের গিটারিস্ট চলে যায় আমেরিকা আরেকজন, তারপর আমাদের ব্যান্ডটা আসলে ওইভাবে আর ফর্ম করতে পারিনি। তারপর ওরা অন্যান্য জায়গায় মুভ করে, লাইক একজন শিরোনামহীনের চলে গেল রাজীব, তারপর আসাদ চলে গেল ভাইকিংসে। তো এইভাবেই পরে আমাদের এখনো সবাই করতেছে ইন্ডিভিজুয়ালি, লাইক আমি এখানে আমার মিউজিক কিন্তু বাদ দিইনি। হ্যাঁ, আমি আসার পর এখানে এখনো কন্টিনিউ করতেছি, আমার একটা ব্যান্ড আছে আরণ্যক নামে। আমি এখানে ওকে, ইউরোপিয়ান এই আমাদের আপনাদের কভার করি। হ্যাঁ, বিভিন্ন আমরা ওকে, ব্যান্ডের দ্যাটস নাইস। তো না, এইভাবে আর কি। আসলে ব্যাপারটা আমি আপনাকে বলি যে
আশির দশক আর 90-এর দশকের একটু ডিফারেন্স ছিল। আশির দশকে মানে আমরা ওয়ারফেজ, রকস্টাটা, ইনঢাকা, এইচএস, এই চারটা ব্যান্ড আমরা ছিলাম। উই আর হেভি মেটাল ব্যান্ড। মানে আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো, উই বিকেম ভেরি গুড ফ্রেন্ডস, এখনো আছি। মানে ওই রকস্টারটা মইনুল, ইমরান, মাহবুব, তারপর বীরু, শোয়েব, মুশফিক, আরশাদ, আহ ওদের তো ম্যাক্সিমামই আমার স্কুল ফ্রেন্ড। তারপর ইনঢাকায় মাসুক, জয়, তুষার, রোজেন, গোর্কি, দিস পিপল। মাসুক তো অনেক বছর ওয়ারফেজের সাথেও বাজিয়েছিল। তারপর এইচএস এ ছিল রবি, সৌমি, রোমেল, তারপর সাইদ, ফুয়াদ ইবনে রাব্বি। সো আমরা চারটা ব্যান্ড ছিলাম। সো উই কাইন্ড আমরা আহ, সবাই উই আর ফ্রেন্ডলি, ভেরি ক্লোজ ফ্রেন্ড, একসাথে হ্যাং আউট করতাম একসাথে। আমাদের ইভেন একটা ফুটবল টিম ছিল সত্যিকারই, যে আমরা ম্যাচ টাচ খেলে বেড়াতাম, যেখানে লাইক 8-9 গোলে হারতাম হয়তো প্রবাবলি। সো ওই মানে ব্যাপারটা কি, যে একটা গিটার, 6 জন গিটারিস্ট, সো লাইক মারামারি চলতো সবসময় কে একটা। কারণ মানে কোনো বাসায় তো দুটা দুটা গিটার থাকে না, আর গিটার নিয়ে ঘোরাটা তো সম্ভব ছিল না। কারণ ওই টাইমটা আমাদের পড়াশোনাও ছিল, ঢাকা ইউনিভার্সিটি বা সিটি কলেজে, বিকম অল দিস থিংস। তো বাট ওই 80s এর সিনটা ছিল কি তখন, আহ বাম্বা বাম্বা started I think 87 এর লাস্ট, 87 এর ফ্লাড এইড কনসার্ট, আর 88 এর I think 87 এর ফ্লাড এইড কনসার্ট দিয়ে বাম্বার শুরু। আর 88 এ 87 এর ফ্লাড এইড কনসার্ট, ওখানে আমি লাকিলি ওখানে আর একটা ব্যান্ডের সাথে বাজানোর সুযোগ। আর ওখানে আমি আই ওয়াজ ভেরি ফরচুনেট টু প্লে উইথ মানাম ভাই, গিটার বাবু, আমার নরটামের ফ্রেন্ড। ও হ্যাঁ, এটা বলতে হবে যে হ্যাঁ, গিটারে কিছু কাউকে দেখে সামনাসামনি যদি টিপস পেয়ে থাকি, সেটা হচ্ছে গিটার বাবু, অবশ্যই বলতে হবে। কারণ ও তো আমাদের নরটামের ফ্রেন্ড ছিল। হ্যাঁ, হি ওয়াজ অ্যানাদার ট্যালেন্ট, and all I can say যে wherever he is, my love for him is still there, and আল্লাহ তাআলা ওকে ভালো রাখুক। He still মানে he doesn't play much। আসলে ব্যাপারটা কি, দেখুন জীবন কাকে মানে কাউকে কোথায় নিয়ে যায় সেটা আপনি তো বলতে পারেন না। আর সবাই কিন্তু ফরচুনেট না, যে লাইক আজকে ধরেন আপনি দেশের বাইরে আছেন, আপনি ইউ হ্যাভ আ লাইফ। অনেকের লাইফে আসলে অনেক ট্র্যাজেডি হয়, অনেকের লাইফ খারাপ হয় বিকজ হচ্ছে ফ্যামিলি মেম্বারদের কনস্পিরেসির কারণে, অনেকে তাদের পার্সোনাল লাইফ কিংবা ম্যারিটাল লাইফ ওসব কারণে তারা হয়। তো অল আই ক্যান সে যে আমাদের দেশে অনেক ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান বেরোচ্ছিল, এবং আমি তাদেরকে অল্প স্বল্প হলেও তাদের পাশে থেকে তাদের মিউজিক্যাল জিনিয়াসটা ফিল করার, তাদের প্রতিভাটার মানে একটা সুবাস নেবার আমার মানে সৌভাগ্য হয়েছিল। কারণ তারা অতিরিক্ত প্রতিভাবান ছিল, কিন্তু প্রতিভাবান হলেও তাদের এনাফ আসলে যে জিনিসটা ছিল, যে তখন স্কোপটা খুব কম ছিল, পৃষ্ঠপোষকতা কম ছিল। যে একটা কনসার্ট মানে হচ্ছে যে কেউ অনেকে মিলে অ্যারেঞ্জ করবে, টিকিট সেলিং নিয়ে থাকবে, কনসার্ট হলেই 80s এর কনসার্ট মানেই মারামারি হবেই। তো আর্লি আর্লি নাইনটিস থেকে যেটা হলো যে ওই আর্লি 90s থেকে ওপেন এয়ার কনসার্টের ইয়েটা আসলো তখন। and I would say যে 90s has to be one of the brightest time in band music, because তখন আসলে কি ব্যান্ড মিউজিকটা মানে যেমন আমাদের জন্ম তো মানে 71 এর আগে। তো কালচার 70s এ কালচার ছিল হচ্ছে সিনেমা দেখা, রেডিও শোনা, টিভিতে লাইক বিটিভি 6টা থেকে 10টা বা 5টা থেকে 10টা বিটিভি দেখা, ফুটবল খেলা দেখতে যাওয়া। তো ওই
লেট 80s থেকে বা মিড 80s থেকে মানে ব্যান্ডের একটা ইয়ে হয়। 90s এ ব্যান্ড মিউজিকটা খুব ইভলভড, মানে এটার একটা বিশাল বিবর্তন ঘটে, যেখানে মানে দেশ রেভলিউশন। মানে দেশের মানুষ এই অল্টারনেটিভ ওয়ে অফ মিউজিক, মানে একটু মানে এটা তো ক্লাসিক্যাল বা আহ, আধুনিক বাংলা গানের চেয়ে ব্যান্ড মিউজিক একটু ডিফারেন্ট ছিল। তো তো এটাকে অনেকে অপসংস্কৃতি বলতো, অনেকে আবার পছন্দও করতো, কারণ আলটিমেটলি ব্যান্ড গুলোর প্রত্যেকটা ব্যান্ডের মধ্যে একটা বিশাল প্রতিদ্বন্দ্বিতা ছিল, মানে কে কার চেয়ে ভালো করতে পারে আর কি। কারণ ওটা, হ্যাঁ, যেমন 80s এ সোলস, চাইম, ফিডব্যাক, মাইলসও অ্যালবাম বের করেছে। আই থিঙ্ক তাদের ইংলিশ অ্যালবাম গুলো 80s এ, কারণ বাংলা অ্যালবাম তো আমার মনে হয় 90s এর প্রথম দিকে হ্যাঁ, মাইলসে বেরোলো। পরের দিকে হ্যাঁ, তো আই থিঙ্ক আই 93-4 এর দিকে এই না, প্রথম অ্যালবাম 92 92 92। আমার মনে আছে। হুম। আমি সিলেটে আহ, আমার আব্বা তো বিমানে ছিল, বাংলাদেশ বিমানে। তো আমি সিলেটে ছিলাম আব্বার সাথে তখন। আমার মনে আছে আব্বার হাত ধরে আমাকে ওই অ্যালবামটা কিনে দিয়েছিল। আমার এটা মনে আছে, প্রথম অ্যালবামটা মায়ের। আমি আবদার করলাম যে আমাকে একটা ক্যাসেট কিনে দিতে হবে। তো সেই জিনিসটা আমার এখন মনে পড়ে আর কি। আমার আব্বা দোকানে নিয়ে গিয়ে তো কিনে দিল আর কি। আমি শুনতাম সারাদিন এটা বাসায় প্লেয়ার। এনিওয়ে, আর হ্যাঁ। তখন আমার তখন ঢাকা, হ্যাঁ বলুন। না, না, শিওর না আপনি। বলুন। আমি আসলে আমি আমি জানতে কয়েকটা চাচ্ছিলাম যে ব্যান্ডের আমাদের। ব্যান্ড, জি, জি, হ্যাঁ, প্লিজ, বলেন। কয়েকটা ব্যান্ডের নাম আমি মেনশন করতে ভুলে গেছি। সেটা হচ্ছে রেনেসা। দেয়ার ওয়াজ অ্যানাদার এক্সেলেন্ট ব্যান্ড কল রেনেসা। ওখানে নকিব ভাই, পিলু ভাই, তারপর রুমি ভাই, আহ বগি ভাই, লটস অফ talented musician, and মোটো ভাই বেস প্লেয়ার, এক্সেলেন্ট বেস প্লেয়ার। তারপর উইনিং, মানে উইনিং ওয়াজ ভেরি ডিফারেন্ট অ্যাট ফার্স্ট, যখন রঞ্জন ভাই ড্রাম বাজাতো আর কি। পরে তো আমি জানতাম যে উইনিং টিপু এন্ড বাজিয়েছিল। ওয়ারফেজ একই একই একটা ফ্যামিলি। জাস্ট ওরা, আমি যেটা ছোটবেলায় শোনা যে মানে উইনিং আর ওয়ারফেজ মেম্বার বেশি হয়, দুই ভাগ হয়ে দুটা ব্যান্ড করেছে এই টাইপের কিছু। যাই হোক, এগুলো শোনা কথা আমার মানে নো, একটা মানে অ্যাকচুয়ালি আমিও কিন্তু উইনিং এর সাথে অ্যাটলিস্ট 20-30টা শো করেছি। আচ্ছা, আচ্ছা, কারণ শেলি ভাই সিলেটে চাকরি করতেন, তো উনি অনেক সময় ইয়ে করতে টাইম দিতে পারতেন না। বাট মানে টিপু উইনিং এর সাথে বাজাবে, এটা নিয়ে আমার প্রচুর আপত্তি ছিল, কারণ আই ওয়ান্টেড টিপু ফোকাস অনলি অন ওয়ারফেজ। বাট যখন মানে টিপু সেড যে আই হ্যাভ টু আর্ন মানি এন্ড প্লিজ, মানে এমন আচ্ছা, না যে আমি তো ওয়ারফেজকে দিচ্ছি না। তারপরে দেখা গেলো যে ইভেনচুয়ালি একটা সময় আমি নিজেও উইনিং এর সাথে অনেক শো করতেছি, তখন কোনো সমস্যা নেই। মানে প্রথম প্রথম এটা নিয়ে আমার সাথে টিপুর একটা বিশাল মানে রাগারাগি, মারামারি তো আর করার মতো মানুষ না আমরা, তো রাগারাগি আর কি হয়েছিল আর কি। সরি টু কাট ইউ অফ, অ্যাজ ইউ আর সেইং। হ্যাঁ, আচ্ছা। আমাদের অনেক ফ্যানসরা, অনেক ভিউয়ার্স আমাদের সাথে আছেন। আমি একটু ভিউয়ার্সদেরকে বলে মানে যারা প্রথমে ছিলেন না, তো আমরা আছি আজকে কমল ভাইয়ের সাথে, বাংলাদেশ রক লেজেন্ড, গিটারিস্ট, গিটার গড বলা যায় বাংলাদেশের, ওয়ারফেজের নো ফাউন্ডার। গড, আমরা এনিওয়ে, বাংলাদেশের ওয়ারফেজের ফাউন্ডার মেম্বার টিপু ভাই, কমল ভাই তো আমাদের সাথে আছেন। আর আপনারা যদি যার যার থেকে শেয়ার করেন, তাহলে আমাদের আরো ভিউয়ার্সরা দেখতে পারবে, কমল ভাই আরো ফ্যানরা যারা আছে তাদেরকে সুযোগ করে দেন। আচ্ছা, আমরা ফিরে আসি ভাই। কিছু কমেন্ট ছিল ভিউয়ার্সদের, সেটা তো যাচ্ছি। তার আগে আমি একটু আমার নিজে কিছু প্রশ্ন করি নি, যেটা আমি দুদিন ধরে মানে গোছালাম আপনাকে করবো বলে। সেটা হচ্ছে, ওকে। আপনার ফার্স্ট অ্যালবাম যখন বের হয় ওয়ারফেজ নামি 91-এ, তো ওইটার সাড়া কেমন পেয়েছিলেন? মানে যখন ফার্স্ট অ্যালবাম, কারণ আপনারা প্রথম যখন আসলেন, যে অ্যালবামটা বের করলেন, ওইটার কেমন সাড়া ছিল? এখনকারটা আমি জানি যে অ্যাকচুয়ালি আমরা এখনো আপনাদের ওই অ্যালবাম শুনি, কিন্তু এখনো আপনাদের, আমি জানি না। আচ্ছা, আপনাকে বলে শেষ করেন, তারপর আমি বলছি।
আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমার আমি অ্যালবামটা রেকর্ডিং মানে আই থিঙ্ক আমি দুটা গানে বাজাতে পারি নাই, সেটা হচ্ছে আশা আর বৃষ্টি নেমেছে। এছাড়া আমি মোটামুটি খুব অল্প সময়, কারণ তখন আমার আমেরিকা যাওয়ার মানে ইয়াস, ভিসা এসে গেছে পড়াশোনা করতে। 91 থেকে 98 মেবি আপনি আমেরিকায় ছিলেন। হ্যাঁ, আমি যাওয়া আসার মধ্যে ছিলাম। তো আমি আই কুড গেট অনলি, আমি মনে হয় 22 দিন, মানে রেকর্ডিং শুরুর 22 দিনের মাথায় আমি ফ্লাই করি। শুধু আমি না, তখন অ্যাকচুয়ালি ওয়ারফেজ, রকস্টারটা, ইন্ডিকা, এই তিনটা ব্যান্ডেরই রেকর্ডিং চলছিল। এবং অল আই ক্যান সে যে আহ, ইন্ডিকার মাসুক, রকস্টারের ইমরান, আমরা তিনজন এক ফ্লাইটে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলাম। সো মানে খুব রাশ ছিল ওই টাইমটা। তারপর ওয়ারফেজ অ্যালবামটা বের হলো জুনের 23 তারিখে। তো বের হওয়ার পরে মানে আমি খুব, মানে ব্যাপারটা কি, একটা অ্যালবাম বের হলো, মানে ইটস লাইক ড্রিম কাম ট্রু, বাট এটার কেমন রেসপন্স হবে, কি হবে, এটা নিয়ে খুব কনফিউজ ছিলাম। হ্যাঁ, তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যালবাম বের হওয়ারও প্রায় 1.5 মাস পরে আমার হাতে ক্যাসেটটা আসে। আই ডু রিমেম্বার। তো শোনার পরে, ক্যাসেট শোনার পরে আমি একটু হলেও, আমার তখন একটু মন খারাপ হয়েছিল, কারণ দুই একটা জায়গায় মানে আমি আমার নিজের পারফরমেন্সে, মানে আমি তো লাইক তখন আসলে হেভি মেটাল একটা অ্যালবাম বানানোর ক্ষেত্রে স্টুডিও ওয়ার্কে যা করার দরকার ওসব ব্যাপারে আমরা খুব নভিস ছিলাম। um, thank you for having me here. uh, evergreen in Bangladesh music industry. Yeah, thank you very much. আপনি দোয়া করেন যাতে আমরা আরো আরো এভারগ্রিন মিস মানে আরো ভালো গান দিতে পারি। এখনো তো শেষ না কোনো কিছুর, মানে এখনো অনেক সময়, অনেক 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 পথ পেরোবার বাকি আছে। তো যাই হোক, আচ্ছা যেটা বলছিলাম আমাদেরকে যে তার জি জি, শিওর ভাই বলো। আহ মানে ওই আরো অনেক কমেন্টস কিন্তু অনেক চলছে। আমি আসলে কমেন্টসে আপনার কথা এতই মুগ্ধ ছিলাম যে কমেন্টস এর দিকে আর খেয়াল করতে পারিনি। তো আমরা যাই হোক কমেন্টসে যাব। আপনি এটা শেষ করেন, তারপর আমরা কমেন্টসে যাচ্ছি। তো অনেক আমার কমেন্টস। কাছে তো অ্যালবামটা যখন আমি মিনেসোটা, না অ্যাকচুয়ালি আমি তখন নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছিলাম। আচ্ছা তো আচ্ছা। শোনার পরে আই ফেল ভেরি ডিপ্রেসড। ইউনো ওয়াই? কারণ হচ্ছে যে ওই আমার কিছু ইমপারফেকশন ছিল বাজানোতে, কারণ খুব রাশের মধ্যে করতে হয়েছে। এবং তখন লাইক ওয়ারফেজ, রকস্টারটা ইন্ডিকা ছাড়া উইনিংও রেকর্ডিং করতেছিল। তো মানে দেখা গেছে যে লাস্টের কয়েকদিন আমি সত্যিকারই কাঁথা, মানে একটা কাঁথা আর বালিশ নিয়ে গিয়েছিলাম, যে লাইক রাত্রেবেলায় অন্য রেকর্ডিং হওয়ার পরে ভোরবেলায় আমার শিফট। সো ওই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নিই আর কি। আচ্ছা তো আচ্ছা। তারপরে মাস 2-3 পরে টিপু আমাকে বলতেছে যে, কমল, আমি ফোন করছি যে আমাদের অ্যালবামটা ভালোই চলতেছে। আমি বলছি, বলিস কি, কিভাবে হলো এটা সম্ভব? মানে যে না, দোয়া করিস, মোটামুটি এখন একটা ভালোই রেসপন্স পাচ্ছি। তারপরে আই থিঙ্ক জুনে বেরোচ্ছে তো। মাসুক মাসুক তখন ওয়ারফেজের সাথে, মানে ইন্ডিয়াকার মাসুক, বাট মাসুক 88 থেকে ওয়ারফেজের সাথে ইয়ে ছিল। সাধিকারে হি ওয়াজ কো কম্পোজার। আশাতে আশা ওর কম্পোজিশন করা গান। তারপর কৈশোরে অনেক পার্ট আর কি, গিটার পার্টে আমার সাথে সোলো বাজাচ্ছিল। তো মাসুক বাংলাদেশে গেল। মাসুক এসে বললো যে, দোস্ত, ওয়ারফেজ কিন্তু হিট। আমি বললো যে না, আমি এটা বিশ্বাস করি না, মানে আই হ্যাভ টু সি ইট টু বিলিভ ইট। টিপু বলতেছে যে হ্যাঁ, আমাদের খুবই ভালো রেসপন্স এবং লাইভ শোর জন্য ইয়ে আসে, কিন্তু টিপু হ্যাড দ্যাট, মানে টিপু আমাকে ওইটুক রেসপেক্ট দিয়েছে যে কমল না আসলে আমি শো করব না। আচ্ছা আর আচ্ছা। বাই দ্যাট টাইম রাসেলও চলে গেছে, সো হি ওয়ান্টেড অল অফ আস আর কি।
বা আপনার টিপু তখন ছিল আর কি। তো আমি 92-তে দেশে ফিরলাম, তারপর ফার্স্টে ওই যাওয়ার 3 দিন পরেই একটা বাম্বার কনসার্ট ছিল ডিসেম্বরের 2 বা 3 তারিখে। ওখানে আমি এইচএস এর সাথে উঠি, কিন্তু ব্যাপারটা হলো যে আমরা সকালে কনসার্টে গেছি, আমি এইচএস এর সাথে একটা গানে বেস বাজাবো, বাট ওই হঠাৎ করে লাইক দেখলাম যে লাইক মানুষজন আমার অটোগ্রাফ নিচ্ছে, ছবি তুলতেছে, মানে মানে ইট ওয়াজ লাইক আ কালচার শক টু মি আর কি, যে কি হলো হঠাৎ করে, লাইক হোয়াট ডিড আই ডু, মানে দেন আই রিয়েলাইজ যে হ্যাঁ, দ্য অ্যালবাম ক্রিয়েটেড আ লিটল বিট অফ ওয়েভ ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড রক মিউজিক, মানে অ্যালবামটা মানুষজন ভালোভাবে নিয়েছে। সো আই গেস মানে তখন আসলে বাংলাদেশি ব্যান্ডের আসলে স্বর্ণযুগ যাচ্ছিল, কারণ ওয়ারফেজ, রকস্টাটা, ইন ঢাকা, এছাড়াও মাইলস, ফিডব্যাক, অল এভরি ব্যান্ড দে ওয়ার রিলিজিং অ্যালবামস, দে ওয়ার গুড সোলো অ্যালবামস, and there used to be a lot of open air shows. So আমার ব্যাপারটা হচ্ছে যে ওই আমি মিনেসোটায় ছিলাম, which was very cold, মানে it was so freezing, অক্টোবর থেকে ইভেন মে মাসেও মানে স্নো পড়তো মাঝে। তো আমি যেটা করতাম যে ওখানে 4টা কোয়ার্টার ছিল, আমি এক কোয়ার্টার মানে ওই ডিসেম্বরের 1 তারিখে আমি বাংলাদেশে এসে পৌঁছাতাম, আর মার্চের 7 তারিখে চলে যেতাম, মানে ওই প্রায় 4 মাসের মতো, মানে একদম লাস্ট দিনে যে রেজিস্ট্রেশন করা আর কি। কারণ ওই মানে বাংলাদেশে থাকলে ওই মিউজিক্যাল কাজকর্মগুলো আগাতো, আর যেটা হতো যে আপনার মানে আমি দেশের সাথে অলওয়েজ একটা কানেক্টেড থাকতে চেয়েছি, যে মানে আমার আমার অনেক বন্ধু বান্ধব লাইক 5-6 বছর, 7 বছর, ইভেন অনেকে 10-12 বছর পরে বাংলাদেশে এসছে। তো আমার কথা হচ্ছে যে লাইক আমি টাকা পয়সা জমিয়ে, অ্যাকচুয়ালি ইভেন ওয়ারফেজ আমার প্লেনের টিকিটও দিয়েছে। সো আই গেস আই এম ভেরি ভেরি গ্রেটফুল অ্যাবাউট দ্যাট। তো তখন হ্যাঁ, ওই 92-তে এসে ফার্স্ট কনসার্টটাতে বুঝলাম যে ইয়েস, উই হ্যাভ কাম টু আ পজিশন। এন্ড তখন সেকেন্ড অ্যালবাম অবাক ভালোবাসারও অফার আসলো, তো ওখানেও কাজ শুরু করলাম। তো তারপরে জীবনধারা, রেস্ট ইজ হিস্ট্রি, মানে আই এম গ্ল্যাড যে এখনো মানে এই 91 যদি হিসাব করা হয় তাহলে আগামী বছর 30 বছর হবে, 30 বছর পরে এখনো টিকে থাকা গানগুলো বেঁচে আছে, সেটাই 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 মানুষজন আমার মনে মনে হয় রাখছে। আমরা বাংলাদেশ যতদিন আছে আপনাদের গান এমনই কোয়ালিটি যেগুলো আসলে ভোলার মতো না। মানে আই মিন আপনি খেয়াল করবেন, আমি পার্সোনালি যেটা দেখছি যে এমন কিছু গান আমি আমার লাইফে শুনেছি যেটা মানে 1 মাস 2 মাস হিউজ শুনেছি, মানে মাথা খারাপ করার মতো, মানে খুব, বাট গানটা 1 বছর পরে কিন্তু আর নাই। মানে ক্ষণিকের জন্য ভালো লাগা যেটা, মানে অনেক ভালো লাগছিল, বাট একটা সময় নাই। বাট কিছু কিছু গান বা আপনাদের কিছু কিছু কম্পোজিশন যেটা আমার মনে হয় আমার রেস্ট অফ দ্য লাইফ আমার মাথায় থাকবে এগুলো, মানে এমন কাজ যেগুলো মাথায় ঢুকে যায়। হ্যাঁ, তো মানে হ্যাঁ, এখন অনেক গানই বেরোচ্ছে যেগুলো ভাল লাগে, বাট ফর সার্টেন টাইম আর কি, অল্প কিছু সময়ের জন্য, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস একটা গান মার্কেটে থাকে, তারপর কিন্তু হারায় যায়, মানে আর নাই। কিন্তু আগের যে গানগুলো আপনারা দিয়েছেন, মানে আপনার কাছ থেকে যেগুলো, আপনাদের কাছ থেকে যেগুলো পেয়েছি, বা আরো আপনাদের সময়কার যে ব্যান্ড গুলো, যাদের গান উইনিং বলেন আপনারা, রেনেসা বা অন্যান্য যে ব্যান্ড গুলো, এগুলো কিন্তু আমরা এখনো শুনি, এখনো আমরা মানে এখনো শুনি, এবং আমরা নাম দিই ওল্ড ইজ গোল্ড। এমন মানে যখন আমরা করি, আমরা যে বিভিন্ন শোতে যাই, আমাদের কিন্তু এখনকার গানের চেয়ে আগের আপনাদের ওই সব সময়ের গানগুলোই বেশি দর্শক, মানে অডিয়েন্স যারা, তারা শুনতে চায়। মানে ওইটাই যে আপনারা হ্যাঁ, যেগুলা দিয়েছেন, এগুলা আমার মনে হয় রেস্ট অফ দ্য লাইফ আমাদের বাংলাদেশে আর কিছু না হলেও আমাদের আপত্তি নাই, মানে এগুলা শুনে বাকি জীবন কাটানো যাবে, নতুন কিছুর দরকার নেই। না, থ্যাংক ইউ এনিওয়ে, ভেরি মাচ। বাট এখানে মিয়াজ কিবরিয়া বলেছেন যে আহ, পথ চলা সাউন্ডস হেভিয়ার এন্ড রিচার দেন সত্য। অ্যাকচুয়ালি সত্যি অ্যাকচুয়ালি পথ চলা ইজ এ কম্পিলেশন, মিনিং তখন তখনকার লাইন আপটা নিয়ে আমরা মানে আসলে আমাদের প্রবলেম হয়ে গেছে যে আমাদের লাইন আপ চেঞ্জ হতো, তো আমরা ভিডিও করতে পারতাম না। সো ওই আফটার সঞ্জয় রিটায়ার্ড, যখন মিজান ব্যান্ডে আসলো, তখন উই
started যে like ভিডিও করার জন্য কিছু গান রিমেক করা, তারপরে অনেক ইয়ে করতে করতে লাস্টে 2009-এ আর সত্য মানে সত্যতে আসলে at that time মানে সত্যর ব্যাপারে আমাদের একটা ফিলোসফি ছিল, মানে আসলে ব্যাপারটা কি the লাইভ মিউজিক শুনতে চাই, ওকে। আচ্ছা, আমি এটা I হবে can I can only play guitar. আমি তো I'm not a singer. So আচ্ছা, let's see মাস what happens. যে মাস মুস্তফা ও কিন্তু একটু আগে লেখছিল যে ওর বাবাও আমাদের সাথে দেখছে Oh, এই okay. শোটা। আই মিন আপনার ফ্যান মেবি, এনিওয়ে। Okay. তো ঠিক আছে। এই যে কমেন্টটা ও এখানে মাস আছে, হ্যাঁ। Even my okay. father Midha has joined us. Good. All right. Please say hello Uh, to your father and salam diyan, and it would be nice. uh, As I okay. was saying, I think আমি একটা জিনিস আমি বিশ্বাস করি যে আমাদের এই বাংলাদেশি ব্যান্ড মিউজিক যেমন আন্ডারগ্রাউন্ড সিনটা ডেভেলপ করে মিলেনিয়ামের মানে মানে 99 2000 2003 4 5 ওই টাইমটা আমাদের আন্ডারগ্রাউন্ড সিনটা ডেভেলপ করে which is very heavy metal, মানে রকও না, I would say metal. তো I think ওই যে ব্যান্ড মিউজিকটা আমাদের একটা মানে পার্ট অফ আওয়ার কালচার, ডিফারেন্ট নতুন একটা ইয়ে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা সময় ছিল যে ফুটবল খেলা, সিনেমা দেখা, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। নাইনটিজে ওই টেপের ইয়েটা ইউনো ওই টাইমটাতে আই গেস ব্যান্ড মিউজিক, কনসার্ট তো মানে আগে কনসার্টের 3 দিন আগে থেকে আমাদের মনে হতো যে ঈদের মতো দিনটা আর কি। তো সেটাই। ওইটাই আর কি। We are glad to have you here with us, Kamal ভাই। I think থ্যাংক ইউ ভেরি আপনার মাচ। আচ্ছা, এখানে একটা I'm প্রশ্ন glad ছিল to be আপনার। here. ওকে। ফৌজিয়া চৌধুরী, what's the thing inspired you mostly to become a guitarist? আচ্ছা, মেবি Well, actually, I became a guitarist in accident. Our band leader and lead guitarist, he had to quit. I could play a little guitar, so I thought, and one thing I had, my fingers did move a little bit, meaning flexibility. So I decided, why not, like try it, and I tried it, and I see that okay, I can play some of the songs, and I practiced. And I always, since my childhood, I always had this fascination about loud sound. I mean, if there's a plane going up in the sky, when it's taking off, I always used to love that sound. If I'm on a train, always used to love that loud sound. I don't know. I had a weird fascination about being loud. So being a guitarist, when you uh, put put your distortion on, I think that is one of the mightiest sound you can ever hear ever. So that sound attracted me, and of course the fact that it can also create the most beautiful music, so that kind of inspired me. ওকে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল, আরেকজন করেছে, এনি পার্টিকুলার রিজন ওয়াই ইউ লেফট প্লেইং মিউজিক ম্যান অন স্টেজ? I always liked carving guitars since 1994. I still play Music Man guitars on stage, but I guess the BFers, I only play JP6 BFers, and they're kind of a bit heavier for my shoulder since I've been suffering from frozen shoulder because I've been playing heavy guitars. I only play what do you call mostly US made guitar, and they're my choice of guitars, they're pretty heavy. So I'm still playing, I still have my Music Mans, but I like
my carving's a little better. ভাইয়া, please tell something about your custom guitar. আরেকজন জানতে করেছে। Okay, I did make quite a few custom guitars. এখন the last one I will make will be absolutely the way I would feel comfortable, meaning I have to spend a little bit of money. I like passive guitar. I'm not very fan of active pickup, but I have played a lot of guitars, different kind of guitars. I own quite a few, but I always felt that this Carvin DC400, Carvin doesn't exist anymore. It's Kiesel guitars. Yeah. That kind of that fulfills my need. Whatever I want from my guitar, tonality, playability, everything, the weight thing. So if I'll make a definitive custom guitar, because my choice of fretboard, the wood, tonality, etc., the color and everything, I'm on process of it. But it's a thing that everybody has a desire that, okay, this is my ultimate guitar, so that is coming. Then আরেকটা, আমরা মানে একটু একটু করে সবগুলাই দেখে যাচ্ছি, যেগুলা মানে অনেকে অনেক জায়গা থেকে বিভিন্ন, আপনার কাছে অনেক দিনের অনেক মনের বাসনা, মানে অনেক কিছু জানার কিছু। ভাই, what is the secret of your super duper arpeggios recipe? আরপিজিও সম্বন্ধে জানতে চাচ্ছি। Arpeggio recipe, all right, okay, let me put it this way. The way I define arpeggio is the beauty of music. If you know how to arpeggiate, what are arpeggios? The notes of the chord. And you see, when you play arpeggio, it kind of beautifies the song, makes the song more meaningful. So I guess I think the first thing we always wanted to learn is playing the arpeggios in, at first, the smaller shapes, then the larger shapes. So that's that. Because আচ্ছা, শিওর, আপনি না, আপনার লাইনটা মেবি ফল করেছিল একটু সাউন্ডের। এখন মেবি ঠিক আছে, আপনি কথা বলেন, আমি মানে একটু কম শুনতে পাচ্ছিলাম আপনাকে। ওকে। আনফরচুনেটলি ওই যে আরেকটা কমেন্টস এসেছে আমাদের, তানজির মিয়া, আনফরচুনেটলি বাংলাদেশি মিউজিক ইজ ভেরি আন্ডাররেটেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যাঁ, এসব ব্যাপারে আপনি মানে ওকে বলে দেন। ও হচ্ছে আমাদের পরিচিত, নিজেও একজন কম্পোজ করে, এখন ইংল্যান্ডে থাকে, আমার পরিচিত। Anyway. Tanzir, yeah, I don't think, মানে ব্যাপারটা কি, look at this way, we have about 160 million people in our country, right? Yeah. So we're happy with our market, and the thing is, আমরা মানে ব্যান্ডরা, আমরা mostly we're not very much interested to create songs in English, কারণ বাংলা ভাষায় গান করাটা আসলে মানে বাংলা ভাষা একটি কঠিন ভাষা। এটাতে একটা প্রপার লিরিক্স করে গান বের করে গানটাকে করা, ওটাই আমাদের বড় চ্যালেঞ্জ। আন্ডাররেটেড ইন দ্য ওয়ার্ল্ড। এখন আপনারা যারা প্রবাসী, আপনারা যারা বাইরে আছেন, আপনি খেয়াল করে দেখবেন যে লাইক এখন একটা স্পেসিফিক ট্রেন্ড আছে যে এখনকার অনেকেই তাদের নেটিভ ভাষায় গান করে, হেভি মেটাল গান করে বা হার্ড রক গান করে। সো আপনারা যদি আমাদের গান বা ভিডিও আপনাদের সিন্স ইউ গাইজ আর লিভিং অ্যাব্রড, আপনাদের মানে আপনারা যে দেশে আছেন সে দেশের ফ্রেন্ডদেরকে শোনান, then I'm sure they will appreciate the music in one way or the other. Karon good music doesn't need any language.
I mean, I have heard excellent music that are African, Oriental, or Eastern classical, many subcultural music that's like absolutely incredible and beautiful music. So it's up to you, the people who are living, Bangladeshis who are living abroad, to actually uh, spread and share our music, because the YouTube is full of Bangladeshi music. আমাদের ব্যান্ডরা তো ভিডিও আছে, আপলোড করতেছে, নিউ জেনারেশন ব্যান্ডস আর কামিং ইন, মানে সো ওকে, এখানে বিশাল এক কমেন্ট ভাইয়া আপনার জন্য। ওকে। Yes, I still stand by my words, because being a musician, meaning you have to have instruments, and good instruments, and it's an expensive endeavor. আমরা ছোটবেলায়, if my mother didn't help me to buy guitar, I wouldn't be able to buy guitar. So meaning passion and reality sometimes they collide, right? Because you have passion to be something. Really, I wanted to play soccer. I wanted to be a footballer, and I started all my life, and I became a rock musician. So I guess if you do not have a backing, financial backing, then doing music is like you're taking a gamble. You're gambling. It's like taking a chance. Either you make it, then it's all good. If you don't make it, you have lost it all. That's why I say that if you're not rich, meaning well off, you consider second time before going to music professionally. I don't want to disappoint anybody, because that's the fact. A lot of people has lot of talent, but it's just the financial thing that stops them from being what they want to be. ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের সাথে এখানে অনেকে আছেন, অনেক হিউজ কমেন্ট চলছে। আসলে কোনটা রেখে কোনটা আমি আজ আপনার সাথে আপনার সামনে নিয়ে আসবো, আমি নিজেও কনফিউজ। এখানে আছে তাসলিমা রহমান রমি, তাকে লিখেছে অ্যামাজিং generosity, top guitarist of our country, yes, so humble, proud to have you on our live. Thank you very much. সে লন্ডন থেকে দেখছে। আসলে অনেকেই কেউ পড়ে যাচ্ছে আমার পরিচিত, একেবারেই খুব কাছের পরিচিত বন্ধু, ফ্রেন্ডসদের মধ্যে। I guess you have you have a lot of friends. Thank you, Romy, for your kind words. Actually, I'm not that humble. People rather knows me as a very angry person. It's probably the way I look. আরেকজন হচ্ছে honored to have you here, ভাইয়া. Thanks for all those. সানজিয়া হক মে, I think এই সানজিয়া হচ্ছে আমাদের রোমি থাকে, আমার আরেকজন friends. Thanks for all those magical songs that will remain evergreen in Bangladesh music history. আসলে thank you very much for your kindness, Sanjaya. Thank you very much. হচ্ছে মাহমুদুল হাসান মান্না, কামাল ভাই is great guitarist, but he is a much better man. Definitely. আমি একমত। Yeah, I know a Kamal bhai, and he is a better man. Actually, thank you very much. I'm just kidding. Huge পরিমাণ কমেন্ট, আমি আসলে কনফিউজ, এগুলোর অ্যান্সার দিতে কিন্তু অনেক সময় চলে যাবে। যাই হোক, আমি একটু দেখে পড়ছি। আচ্ছা, অর্থহীনের সাথে করা লাস্ট গান কোনটা ছিল আপনার? অর্থহীনের সাথে আমার হ্যালো ম্যাশ, অর্থহীনের সাথে the last song I played was
ওটার নাম কি, নিকৃষ্ট 2 I guess. Yeah, that was the last song. অসমাপ্ত 2. And then I was suffering from my frozen shoulder playing with 2 bands. So I 2013 I had to decide to which band I'm going to stay, and I decided to stay in Warfaze and left Wartwin. I think বাবনা ভাই, এই আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ বলেন বাবনা বলেন। ভাইয়ের, মতো হিট গান এখন হ্যাঁ পর্যন্ত হ্যাঁ কেউ দেয়নি, হ্যাঁ, তাই বলছি। যাই হোক আমিও অ্যাকচুয়ালি মানে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। মানে ভাবনা যে কি ছিল আমাদের জন্য, এটা আমরা মিস করি আসলে। কারণ ভাবনার মতো মানে ও আসলে কি, ইজ লাইক আ জিনিয়াস এবং জিনিয়াস। ও যেটাতেই টাচ করে তত সেখানেই হি জাস্ট মানে হি ওটাকে সোনা ফলায় দেয় আর কি। মানে হি হ্যাড দিস গোল্ডেন টাচ, মানে অ্যান্ড এখনো ওর কত গান আছে যেগুলো আমাদের হয়ে গেছে কি যে, মানে ব্যাপারটা কি, আমরা 2012 পর থেকে এখন পর্যন্ত অ্যালবাম বের করিনি, কারণ হচ্ছে যে লাইক অ্যালবাম নিজের পকেট থেকে টাকা খরচ করে অ্যালবাম বের করতে আমরা হ্যাঁ। নারাজ। আমি আমি এ ব্যাপারে আমি গতকালকে বলেছি যে আমাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখে আমাদের গান যারা শুনে, তাদেরকে আমি ফ্যান বলি না, আমি ফ্রেন্ডস ফ্যামিলি। মানে এখন উনারা যদি আমাদের গানটা আমাদের লাস্ট যে অ্যালবামটা বেরোছে সত্য, সত্য সারা বাংলাদেশে সবাই শুনেছে, কিন্তু ওই রয়্যালটি বা ইয়ে ওগুলো আমরা কিচ্ছু পাই না। আচ্ছা তো ভাইয়া, এই এখন ব্যাপারে আমি আসছি, এই ব্যাপারে আপনার কাছে আমার কোশ্চেন ছিল, আমি না, আসছি। আমি আমি শেষ করে দিচ্ছি যে ওইখানে আর কি ব্যাপারটা হচ্ছে, গান অনেক আচ্ছা জোরে আচ্ছা আছে। আচ্ছা, কারণ হলো আপনি এই মনির হোসেন, উনি আমেরিকা থেকে দেখছেন, নিউ ইয়র্কে মেবি, হ্যাঁ নিউ ইয়র্কে থাকেন। হুম, কোন ভাই আপনার কি মনে হয় আমাদের রক ধরে মিউজিশিয়ান যেভাবে এসেছে ভালো গীতিকার সেভাবে আসেনি? আপনি মনে করেন কম্পোজিশনটাই মুখ্য? ভাইয়া আমি আসলে আপনার উপর ছেড়ে দিলাম। আমি আমি কোশ্চেনটা এখনো বুঝিনি। ভালো গীতিকার মানে হচ্ছে সুরকার যদি বলেন, আহ একটা মিউজিশিয়ান হতে হলে তাকে তো শুধু মানে বাজাতে পারা বা মিউজিকটা গোছানো ক্রিয়েট করা না, লিরিক্স সুর, মানে আমি আমি যখন আমার একটা গান করি সেক্ষেত্রে মানে সোলো পিস বাদে মানে আমি সবকিছুই আমি করি আর কি। মানে সুরটা আচ্ছা আমার, লিরিক্সটা আমার, মিউজিকের কোন মানে মিউজিকের ওভারঅল স্ট্রাকচারটা আমার। সো আছে। আমি আসলে নতুন জেনারেশনে মানে যেহেতু আমি এখন লাইক আমি পুরনো জেনারেশনের মানুষ, আমি নতুন জেনারেশনে কে কি করছে এটা আই রিয়েলি ডোন্ট নো। আমি হ্যাঁ, মজার একটা প্রশ্ন আমা আমা- পেয়েছি। হুম, কত বছর বয়সে গিটার হাতে নিয়েছেন? তখনও আমার 15 হয়নি। আচ্ছা মানে নাকি, হ্যাঁ, না 15 হয়নি, মানে 15 হওয়ার কয়েক মাস আগে। আচ্ছা। তারপর এখানে আচ্ছা ভাইয়া, অনেকেই কিন্তু কমেন্টস করেছে, আমি আসলে স্কিপ করে বা আপনার সাথে কথা ইয়েতে জিনিসটা স্কিপ হয়ে গেছে। সেটা হচ্ছে বাম্বাকে নিয়ে, সামনে যে রুলস আসছে বাম্বার, বা নতুন যে বাম্বার রুলসটা হচ্ছে, বা কি ব্যাপার কি বিষয় সেটাতে কতটা কি হতে পারে। আহ বাম্বা নিয়ে বাম্বার কি অনেকে রুলস, অনেকে বাম্বাকে নিয়ে কি অনেক কিছু রুলস? প্রশ্ন করেছে, আমি আপনাকে একটু পরে বলছি। আচ্ছা এনিওয়ে, আপনি আরেকটা ব্যাপারই করেন, আমি এর ভিতর থ্যাংক বের ইউ করি, কারণ ভেরি আমার মাচ কাছে পার্সোনালি শুভস্য। আহ আহ আচ্ছা ওকে, আমি দিচ্ছি আপনাকে। এনিওয়ে, আমাকে পার্সোনালি মেসেজ করেছিল এই ব্যাপারে, অনেকেই কয়েকজনই জানতে চেয়েছে বাম্বার ব্যাপারটা। কি বাম্বার কোন ব্যাপারটা? বাম্বার নাকি নতুন কি রুলস হয়েছে, এনিওয়ে এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফর পয়েন্ট অফ ভিউ। আচ্ছা ভাইয়া, এটার অ্যান্সার আচ্ছা, আপনি করেন, আমি জাস্ট একটু। কামরুল হাসান ভাই, লেট মি টেল ইউ উনি ওয়ান থিং। লন্ডন, হ্যাঁ ইউকে তে থাকে, আমি যত The thing that is, there cannot be another Ayub Bachchu.
ভাই, মানে গড ব্লেস হিজ সোল, আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করুক। And the future is bright because আমি I'm also a guitar teacher, so I see that really young kids, they're doing very good. It's like second generation. এখন যারা 12, 14, 16, 8, 9, 10. Let's put it this way. আমার friend circle-এর মানে আমাদের বাচ্চা কাচ্চারা, মানে তারা মোটামুটি লাইক এই 14 to 20 রেঞ্জে এখন আর কি। My son is 17. They আচ্ছা all আচ্ছা। are musically super gifted. I don't know how it came to be. They all, and they can play আসলে amazing instruments. So এখন এখন ব্যাপারটা কি যে যারা এখন যারা 90 দশকে ব্যান্ড মিউজিকের ফ্যান ছিল, তারা এখন বাবা তাদের সন্তানদেরকে মিউজিকে ইন্সপায়ার করে। আর আপনি যেটা বলেছেন যে সত্যিকারই বাচ্চু ভাই ওয়াজ সাচ এ হিউজ পার্সোনালিটি ইন দিস ইন্ডাস্ট্রি, নট অনলি মিউজিক, ইন দিস মিডিয়া, যে দেয়ার উইল নট বি অ্যানাদার পার্সন যে যে উনার হাইটটা রিচ করতে পারবে। কারণ সত্যিকারই বাচ্চু ভাইয়ের জানা যায় লক্ষ লক্ষ মানুষ এসছে ঢাকা ইউনিভার্সিটিতে। দেন আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে উনি কতটা প্রিয় মানুষ ছিল। আমি অনেক কমেন্ট মিস করে যাচ্ছি ভাইয়া, অনেক কমেন্টস, আসলে এত কমেন্ট যে আমি মানে এগুলা আপনার সবগুলা করতে গেলে আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ টু। হবে না। অনেক কমেন্ট, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, বা কমল ভাই আপনি যদি পারেন চেষ্টা করবেন এগুলা যতটুকু সম্ভব হয় আপনি পরে লিখে যদি কিছু দিতে পারেন, কারণ এত কোশ্চেন ওকে এত কিছু এগুলা আসলে এখন ওকে ওকে, সময় নিয়ে করা যাবে না। থ্যাংক ইউ তো ভাইয়া শাকিল। আমি, হ্যাঁ শাকিল, হ্যাঁ শাকিল ও ইতালিতেই থাকে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা আছে ফ্যান্স ফলোয়ার যারা আছে, আমি দেখছি আমাদের ইউরোপ জুড়ে বিভিন্ন জায়গা থেকে সবাই আমাদের সাথে আছে। আসলে আজকে সবাই অনেক আনন্দিত কমল ভাইকে আমাদের মধ্যে পেয়ে, যেটা আমি বুঝতে পারছি। আমি অনেক সাপোর্ট পাচ্ছি চারদিক থেকে, থ্যাংক ইউ। মোটামুটি ভালো ভিউয়ার্স। আসলে মানে কমল ভাই আপনি যে আমাদের জন্য কি, আমি চাচ্ছি যে আমাদের আপনাদের যেই জেনারেশনটা ছিল, আপনাদের যেই ইমেজটা ছিল, আপনাদের যেই সুর দেওয়া, আমাদেরকে যেই ব্যাপারগুলো এগুলো আমাদের এখানে ছড়ায় যাক, আমরা এখানে আপনাদের জন্য বেঁচে থাকি ভালো করে, বিকজ আমরা এখানেই থাকি। এই দেশে মানে ইউরোপের ভিতরে যেটা হয় যে অনেক অনেক সময় আমরা মানে চাইলেও অর্গানাইজ করাটা টাফ হয়ে যায়, বিকজ অফ বাংলাদেশ থেকে এত একটা ব্যান্ড নিয়ে এসে। বাট আমাদের প্ল্যানিংটা আসলে নেক্সট উইকেই যে আমরা বাংলাদেশ থেকে আপনাদেরকে আমাদের নিজেদের জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা চাই আপনারা আসেন, জয়েন করেন। এনিওয়ে ভাইয়া অ্যাকচুয়ালি আমি আর জি একটা ইন্টারাপ্ট করি। এখনো তো ওয়াকেনের ফেস্টিভ্যালটা হয়, মানে এখন এখন তো কোভিড-19 এর জন্য সবকিছু হ্যাঁ স্টপ। হ্যাঁ, এখন আপাতত সব স্টপ। আমাদের বাংলাদেশ থেকে একটা ব্যান্ড কিন্তু ওয়াকেনে লাস্ট ইয়ার দে পারফর্মড। I forgot the name, Trainwreck or something, and that's pretty amazing. মানে অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন নিউ জেনারেশন অনেক ব্যান্ড উঠতেছে, এখন ওরা টিকে থাকবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। সেটা দিস ইজ এ গুড। না মানে টিকে থাকতে হবে মানে। আচ্ছা ভাইয়া, আমার যেটা আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আপনার মানে একটু শর্ট করে আমি খালি এক কথা জানতে চাবো, আপনার ফেভারিট ব্যান্ড, ও ফেভারিট আচ্ছা, ব্যান্ড কোনটা? ওকে, না আই হ্যাভ টু আনসার। Bamba issued ও আচ্ছা। Parvez Ibrahim bhai, and we have a common name, Ibrahim. Bamba issued a circular to all musicians that everyone should take prior approval before any band song. I'm sorry, I probably don't know of the I don't know আচ্ছা আচ্ছা। about the whole thing. I mean, what it doesn't make sense, does it? Like, you have to take approval from Bamba to, like, I don't know. ওয়াও Please, কমল ভাই, আমরা ইন্ডিয়া থেকে দেখেন দেখছে ইন্দ্রজিৎ সেনগুপ্ত ওয়ার্সেস ইন্ডিয়াতে কবে আসছে,
কামাল ভাই লাভ ফ্রম ইন্ডিয়া। আসলে Uh, আমরা well, Indrajit, whenever you want, we're ready to come to India. I think 2009 and 11 আমরা আমি গিয়েছিলাম আর কি, and it was excellent experience. So if you want us, we'll be, you know, ready to go. Just ভাইয়া want us. আমার কাছে You have to পার্সোনালি মেসেঞ্জারে রিঙ্কু রিঙ্কু মৃধা লন্ডন থেকে ও অনেক কিছু আপনার কাছে জানতে চাচ্ছে। আসলে ছোটবেলা থেকে আপনার চাইল্ডহুড হিরো বলা চলে ওর। ও অ্যাজ এ Oh, ও thank you. একজন Hello, নিজে Riku. একজন গিটারিস্ট এবং আমাদের সাথেই আছে। ও আমাদের পেজের সাথে কাজ করে যাচ্ছে। তো ওর আসলে অনেক কিছু জানার ছিল আপনার কাছে। তো ও একটা কোশ্চেন হচ্ছে, হুইচ ইজ ইউর ফেভারিট হেভি মেটাল ব্যান্ড? আপনার জানতে চাচ্ছি। আমি একটা ফেভারিট হেভি মেটাল ব্যান্ড বলতে পারবো না, কারণ ইটস ইম্পসিবল। বাট একটা ফেভারিট ব্যান্ড যদি বলতে হয়, মাই ফেভারিট ব্যান্ড ইজ পিঙ্ক ফ্লয়েড। অ্যান্ড আমাকে 5টা ফেভারিট হেভি মেটাল ব্যান্ড বলতে হলে দেন আই ক্যান সে যে আয়রন মেইডেন, জুডাস প্রিস্ট, মেগাডেথ, ড্রিম থিয়েটার and Motorhead. Of course, Black Sabbath. আমি আসলে Black Sabbath, Deep Purple, Uriah Heep and Jethro Tull, yes, এদেরকে অন্য একটা জায়গায় রাখি। While I'm talking here, Tipu, Babna, Russell and Sanjay, we have a group. I think they are knocking me. ওরা একটা আড্ডা মারতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মানে we are in touch আর কি, মানে একটা গ্রুপ, মানে সবাই মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে টিপু, আচ্ছা বাবনা, আচ্ছা আমি, আচ্ছা সঞ্জয় আর রাসেল। আচ্ছা আচ্ছা। ভাই আপনি যদি চান তাহলে কিন্তু ওনাদেরকে আমাদের সাথে অ্যাড করতে পারেন, যদি পসিবল হয়। আমি তাহলে লিংক সেন্ড করে দিব। পরে পরে একদিন, আচ্ছা, পরে ওটা কোনো একদিন পরে। আমরা ইনশাল্লাহ আমি আমার আমি জানি না, আপনার সাথে কথা না বলে আমি বলে ফেলছি। আমার আই থিঙ্ক আমরা সামনে, আই উইশ যে আমরা একদিন আপনাদের হোল ওয়ারফেজের সাথে বসে আড্ডা দিব, সারা ইউরোপের এবং আমেরিকা যত আমাদের ভিউয়ার্স আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যারা আছে সবাইকে নিয়ে আমরা একদিন ওয়ারফেজের সাথে বসবো, যদি পসিবল হয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া ওয়ারফেজের নতুন আমার গান আরেকটা, আসবে। হ্যাঁ ওয়ারফেজের নতুন গান ওনারা ওকে। আচ্ছা, একজন আমাদেরকে ইনফর্ম করছে, বাম্বা অ্যানাউন্স দ্যাট উই নিড অ্যাপ্রুভাল বিফোর কভারিং এনি অফ দ্য ব্যান্ড which are members of Bamba. Anyway, আই থিঙ্ক আমি এটা সম্বন্ধে ডিটেলস জানি না, সো আমি এটা বলতে পারবো না। মানে যেটা হচ্ছে যে এগুলো নিয়ে আই থিঙ্ক এই যে এগুলো নিয়ে কিছু ঝামেলা হয়েছিল, মানে এই হয়তো কোনো ব্যান্ড মেম্বার ব্যান্ড ছেড়ে চলে গেছে, তো ওর মানে আমাদের বেসিক্যালি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মিউজিশিয়ানরা ডিসপাইট দ্য ফ্যাক্ট এত বেশি পপুলারিটি এবং এর পরেও ওই কপিরাইট জিনিসটা আমাদের এখানে হয় না। তো এখন ওই কপিরাইট ইন্টারন্যাশনাল ভাবে আমাদের গভর্নমেন্টের সাথে কপিরাইট লটা এখন হয়েছে। সো মানে আমি আই রিয়েলি ডোন্ট নো, মানে ইফ ইউ কভার এনি if you cover one song and if you mention it, মানে if you cover a song from a band, and as long as it's not for any financial benefit, I guess it's okay. I mean, I really don't know of this announcement, so আমি এটা নিয়ে করতে পারবো না, মানে I cannot give আচ্ছা you ভাইয়া। further details. আচ্ছা, Sorry. আপনি আপনার জন্য আরেকটা কমেন্ট, এই যে We প্রিয়াম miss স্যার। composition along with Bass Baba Suman and Kamal Bhai. Oshamapta 1 and Oshamapta 2 were massive hit in Bangladesh band music history. Well, actually, you know what? My life in Orthoin was very easy because all I had to do is go and play.
মানে they were very efficient at recording and the culture was fantastic. We used to like have so much food, মানে এত এত খেতাম, খাওয়া দাওয়া করতাম বেশি, আড্ডা মারতাম বেশি, তারপর চলেন একটু রেকর্ডিং করি, মানে ভেরি এফিসিয়েন্টলি কাজ হতো। সো it was fantastic. I would always say যে অসমাপ্ত 2 এর চেয়ে অসমাপ্ত would always, you can always, you probably see that I still have that, মানে I have those posters because I think I I think I am very happy with uh, the way or I could provide my music in Osumapto, meaning whatever I played. So yeah, they are very Osumapto too. Uh, they're pretty big albums in the industry. So yeah. আচ্ছা ভাইয়া, আমার নিজের একটা পার্সোনাল প্রশ্ন, সেটা হচ্ছে আপনার এটা অবশ্য আমাদের আরেকটা অ্যাডমিন লোপারও কোশ্চেন ছিল, আজকে আমাকে করেছিল আপনাকে করার জন্য। কোশ্চেনটা হচ্ছে আপনার লাইফ টাইম ফেভারিট সং কোনটা? লাইক আপনাকে যদি কেউ বলে যে বাকি জীবনে আপনি শুধু একটা গান বাজাতে পারবেন, হ্যাঁ, এরকম কোনো অপশন দেয়, আপনি কোন গানটাকে বেছে নেবেন, চুজ করবেন? একটা গান, মানে একটা গান বাজাতে পারবো আর মানে দ্যাটস এ ভেরি ইউনিক কোশ্চেন। মানে একটা গান, শুধু একটা গান? হ্যাঁ, একটা গান আপনার লাইফ টাইমের জন্য একটা গান। লাইক লোপার আমি যতটুকু জানি যে ওর গান পছন্দ, লাইক ওয়ারফেজের অবাক ভালোবাসা ওর লাইফ টাইম পছন্দ। সে আমাকে এটা, আমি তাকে পাল্টা কোশ্চেন করেছিলাম যে আচ্ছা কমল ভাই তো বলবে, তো মানে এটা তো অনেকটা ডিফিকাল্ট বলা, তো তখন ও বললো যে আমি বলতে পারি যে আমার এটা। তো আপনার কাছে ওরকম জানতে চাচ্ছি যে আসলে আপনার লাইফ টাইম এমন কি কোনো আছে যে এই গানটা আপনার সারা জীবন বাজায় যেতে পারবেন, শুধু একটা গান? আমরা অবাক ভালোবাসাকে একটা স্পেশাল জায়গায় রাখি, কারণ আই গেস আচ্ছা আমি জানি না যে চাইলেও একটা অবাক ভালোবাসা সেকেন্ড করা সম্ভব কিনা, তবে একটা গান যদি আমার সারা জীবন বাজাতে হয় তাহলে আমি ওয়ারফেজের গানের মধ্যে চুজ করব ধূসর মানচিত্র। ওয়াও, আমার কারণ ওইটা আসলে, জি হ্যাঁ বলেন। এটা এই গানটা ইট হ্যাজ, আমার কাছে মনে হয় যে লাইক ইট ইজ আ ভেরি কমপ্লিট সং, মানে লিরিক্স এন্ড মিউজিক, মানে আমাদের অ্যারেঞ্জমেন্টটা, মানে এটা এটা আমাদের আমাদের ফ্রেন্ড হাসান ইমতিয়াজ সুমনের সুর করা। হ্যাঁ, তো আই গেস ধূসর মানচিত্র, I would, that's my preference would be. ভাইয়া আচ্ছা, আমি একটু আমার প্রসঙ্গে আসি। একটা ব্যান্ডের আই মিন যেটা হয় যে একটা ব্যান্ডের লাইন আপ চেঞ্জের সাথে সাথে পরবর্তীতে ফ্যান্সদের কাছে ওই ব্যান্ডের গ্রহণযোগ্যতার মানে হয়তো কিছুটা প্রভাব পড়ে, বা এটা কেন হয়, বা এটা কি হওয়া উচিত, মানে এটা আপনি কি মনে করেন? কারণ লাস্ট ফিউ ইয়ার্সে আমরা যা দেখেছি যে বিশেষ করে একজন ভোকালের কারণে পুরো একটা ব্যান্ড তার জনপ্রিয়তা হারাতে বসে, এরকম এটা কিন্তু ট্রু। এবং তো এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি ভাই, আসলে কি ডিপেন্ড অন ভোকাল অর অ্যানাদার থিং, আর কেন হয় এটা, বা হওয়া উচিত? না, আসলে ব্যাপারটা কি, একটা সময় ছিল যখন ব্যান্ড মিউজিক মেন্ট অনলি দ্য ভোকালিস্ট, ওকে, তা এখনো যে কোনো ব্যান্ডের vocalist is one of the most important, I would say most important member in a sense, because he's singing the song. So what happened in our case, আমাদের let's say till সঞ্জয় ব্যান্ডে আসার আগ পর্যন্ত আমরা কভার করতাম, তখন ছিল রেশাদ, ওটা একটা এরা। সঞ্জয় থাকা পর্যন্ত একটা এরা, তারপর সঞ্জয়ের চলে যাওয়ার পরে we couldn't find another vocalist who could মানে sing like Sanjay, then we found Mizan. So at first মানে সঞ্জয়ের ফ্যানরা মিজানকে অ্যাকসেপ্ট করতে, মানে at first they were here, but
in the long run, যখন they found out যে Mizan was singing really excellent, they accepted it. When Mizan left, so naturally এখন আমরা ব্যাপারটা কি ধরুন ব্যান্ডে থেকে যদি কেউ চলে যায় তাকে তো আমরা আটকে রাখতে পারবো না, আমরা তো তাকে অবশ্যই রাখতে চেয়েছি। তো মিজান চলে গিয়েছে, এখন অবশ্যই মিজানকে নিয়ে আমরা তখন মানে ওই লাইন আপটা ভেরি স্টাবলিশড এন্ড পপুলার লাইন আপ, তো ন্যাচারালি ফ্যান্স ওয়ান্টেড। এখন যেটা হচ্ছে যে এটা তো আমাদের উপর ছিল না, আমরা তো উই ওয়ান্টেড হিম টু স্টে, হি ডিডন্ট স্টে। তো এখন এখানে আমাদের এখন সেই জন্য কি আমি আমার মিউজিক বন্ধ করে বসে থাকবো যে বিকজ দ্য ভোকালিস্ট হ্যাজ লেফট দ্য ব্যান্ড? নো, আই উডন্ট। কারণ মানে honestly, I compose the songs, I write the lyrics, I arrange the music, and rest of the band members too. মানে আমাদের এখানে আমি একা কম্পোজার না কিন্তু, ওকে, we have a lot of composers in the band, lot of lyricists. তো আমরা just because the vocalist left, আপনাকে একটা এক্সাম্পল দেই, ডিপ পার্পল ফার্স্টে ছিল, আই থিঙ্ক আই ফরগট দ্য নাম, সাম ইভেন্টস, তারপর ইয়ান গিলেন, দেন ডেভিড কাভারডেল, দেন আবার ইয়ান গিলেন, দেন জোলিন টার্নার, দেন আবার what's his name, আবার ইয়ান গিলেন, ব্ল্যাক সাবাথ, অজি, ডিও, গিলেন, গ্লেন হিউজেস, রে গিলেন, তারপর আবার ডিও, আবার অজি, তারপর স্টিভ মার্টিন, দিস মার্টিন গাই, Judas Priest, they had lineup change. When Halford left, there were Reaper Wins. And imagine, তারপর Bruce Dickinson left, there was Blaze Bailey. David Lee Roth left Van Halen, there was Sammy Hagar. So, মানে it happens. It's like একটা অর্গানাইজেশনে কি মানে সবসময় ওই সিইও টু দ্য মোস্ট মানে লেস ডেজিগনেটেড ওয়ার্কার সবসময় সেম থাকে না, এটা হচ্ছে সবসময় চেঞ্জ আসে। এখন কথা হচ্ছে যে আমাদের ভোকালিস্ট চলে যাওয়াটা লস, ভোকালিস্টের চেয়ে আমাদের বেশি লস। কারণ হচ্ছে যে আবার একটা ভোকালিস্টকে ওই জায়গায় নিয়ে যাওয়া, আর যেটা হচ্ছে এখন ইন্টারনেটের যুগ, যারা ডাই হার্ড ফ্যান আগের ভোকালিস্টের তারা হয়তো অ্যাকসেপ্ট করতে পারে না, অনেক অনেক কিছু বলে, মানে এটা আমাদের জন্য আনফেয়ার হয়ে যায় যে আপনারা ভোকালিস্ট চলে গেলে আপনারা যদি আমাদেরকে আবার ফেলে দেন তাহলে তো আর আমরা এত কষ্ট করলাম, আমাদের মধ্যে এখনো মিউজিক আছে, এখনো আমরা কষ্ট করে স্টেজে মানে স্টেজ পারফরমেন্স তো সোজা কিছু না, মানে স্পেশালি বাংলাদেশে যখন গরমকালে আমরা শো করি, আমরা উই গেট ডিহাইড্রেটেড অন স্টেজ, and heavy metal is a physical thing. তো আই থিঙ্ক একটা ভোকালিস্ট ডেফিনেটলি ইজ কিন্তু ওয়ারফেজ এর ব্যাপারটা কি, আমাদের এত ধরনের গান আছে, আর এখন পর্যন্ত আমাদের সঞ্জয়, বাবনা, জুয়েল, বেস বাবা সুমন, বালাম, মিজান অ্যান্ড পলাশ, 7 জন ভোকালিস্ট এর গাওয়া গান আছে। তো ন্যাচারালি আমরা এখানে ভোকালিস্টদের কম্পোজ করা গান আছে, সঞ্জয়ের মনে পড়ে, মিজানের বেওয়ারিশ, আর মিজানের কম্পোজিশন সুর আছে ইয়েতে অমানুষে। তো এখন আমরা যে কম্পোজার মিউজিশিয়ানরা আমরা তো তাহলে ডিপ্রাইভড হব। তো আমরা আর যেটা হচ্ছে যে মানে ডেভিড লি রথ মানে অজি আর ডিও কোনো মিল আছে? কিন্তু when ডিও sang আয়রন ম্যান, আমার অজির আয়রন ম্যানের চেয়ে ডিওর আয়রন ম্যান সাউন্ডস বেটার, বিকজ whenever a vocalist,
this is what I have seen. Whenever a vocalist came as a second or third vocalist of an existing band which have couple of hit albums, what they do, they add something to the new to the song. So I guess it's just a মানে একটা সময় কি সবাই তাদের ক্যারিয়ারে ইয়ে করে চলে যায়। আমরা এখন পর্যন্ত ব্যান্ড থেকে কাউকে ফায়ার করি নাই। যারা চলে গেছে তাদের ইচ্ছা কারণে চলে গেছে। এন্ড ওয়ারফেজে একটা আমাদের ফিলোসফি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, লিড ভোকাল, লিড ড্রামস, লিড কিবোর্ড, লিড গিটার, লিড বেস, মিনিং এভরিবডি ইজ, মানে সবাই দৌড়ের উপর থাকে একটা গানে। এই যে অবাক ভালোবাসা বললেন, অবাক ভালোবাসা আমি বাজাই, আমি অবাক ভালোবাসায় সোলো বাজাই না, সো আমি অলওয়েজ আই এম প্লেইং দ্য রিদম অ্যান্ড ব্যাকিং ভোকাল। সো গানটা এত বড় যে ওই রিদম বাজাতে বাজাতে আমার হাত ব্যথা হয়ে যায়। সো ওই একটা গান বাজাতে হলে অবাক ভালোবাসা কেন থাকবে না সেই জন্য বললাম আর কি। তো ইটস নট ফেয়ার বাকি মিউজিশিয়ানদের জন্য, যখন একটা ভোকালিস্ট চলে যাওয়ার পরে যদি ফ্যানরা আমাদেরকে ইয়ে করে, কারণ আমরা একটা গান করেছি, আমরা চেষ্টা করেছি যে গানটাকে যতটা ভালোভাবে উপস্থাপনা করা, এবং একটা ভোকালিস্টকে যখন ব্যান্ডে না হয় তাকে দিয়েই সারা জীবনটা চালানোর জন্য। কিন্তু ওই যে লাইক অর্গানাইজেশন চেঞ্জ হয়, তো মানে ধরেন আপনি বার্সেলোনার সাপোর্টার, তো মেসি, বা আপনি রিয়াল মাদ্রিদের সাপোর্টার, তো ক্রিস্টিয়ানো তো এখন জুভেতে খেলে, জুভেন্টাসে খেলে। তো এখন আপনি যদি এখন জুভেন্টাসের সাপোর্টার হয়ে যান, দ্যাট মিনস ইউ আর নট অ্যাকচুয়ালি অরিজিনালি রিয়াল মাদ্রিদের সাপোর্টার। হ্যাঁ, বাট so I আমার guess মানে আমার কথা মনে হয় যে মানে টোটালি ফাইনালি যে আমি মনে করি যে একটা ব্যান্ডের সব মেম্বারদের কন্ট্রিবিউশন থাকে, বাট দ্য ফ্যাক্ট ইজ of এন্ড অফ course, দ্য ডে দ্য ক্রেডিট অলওয়েজ গোজ টু দ্য ভোকাল। তো এইটা হয়তো যারা আমরা মিউজিক করি বা মিউজিকের সাথে একটু হলেও জড়িত, তারা হয়তো জিনিসটা বুঝি যে একটা গানের পিছনে যে সবার যে কন্ট্রিবিউশনটা থাকে, এবং নট অনলি ভোকাল মেক দ্যাট সং, এটার পিছনে অনেক কিছু থাকে। বাট এটা হয়তো নর্মাল দর্শকরা বুঝে না। আজকে মেবি আপনার এই কথায় আমাদের কথায় কিছুটা বুঝবে। আরেকটা ব্যাপার ভাইয়া, আমি একটা ব্যাপারে অনেকদিন ধরে, মানে এইটা আমার কোশ্চেন, ইদানিং যেটা হয়েছে যে কারাওকে মিউজিক, যেটা আমি মানে আমি নিজেও অতটা ভালোভাবে চিনি না, শোনা যেটা কারাওকে মিউজিক, যেটা ওই যে পিছনে মিউজিক বাজে আর ওটার সাথে লিপ সিং করে যে গান গায়, এই ব্যাপারে ভাই আপনার মতামত কি? এটা কি আদৌ মানে গানটার ফুলফিল ইয়ে করতে পারে মানে? না, লিসেন, karaoke is it's just for fun, okay? আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা দেখি যে সিরিয়াসলি মানুষ না, লাইভ মানে করছে, অ্যাভেলেবেল লাইভে আসছে কারাওকে নিয়ে। হ্যাঁ, ও না, এটা না আমি যে ক্যারিওকের সাথে পরিচিত সেটা হচ্ছে যে ওই আমেরিকায় আমি 90s এ ছিলাম, আচ্ছা তখনকার একটা বার কালচার ছিল যে লাইক কিছু কিছু বারে লাইক there was some karaoke song, if anybody wanted, তারা they can go up and sing just for fun। কিন্তু ওই আমি আমি I'm a live performer, ওকে? আমি মানে 86 থেকে হলে প্রায় 34 ইয়ার্স আমি লাইভ বাজাচ্ছি। ন্যাচারালি মানে ওই মানে মিউজিকটা মানে বাজবে আর ভোকালিস্ট শুধু গাবে, আই ডোন্ট প্রেফার দ্যাট, বাট যার যেটা ভালো লাগে সেটা তার ভালো লাগে, এটা আমার কিছু ইয়ে না। ভাইয়া, দ্যাটস নট মাই কাপ অফ টি। আমার দিক থেকে শেষ প্রশ্ন আপনার কাছে, যে একটা সময় ছিল যখন আমরা একটা অ্যালবাম কেনার জন্য অধিক আগ্রহ নিয়ে ওয়েট করতাম, মানে কবে অ্যালবামটা বের হবে, এবং বের হওয়ার সাথে সাথে অ্যালবামটা আমরা ক্যাসেট বা সিডি কিনতাম গানগুলো শোনার জন্য। হ্যাঁ, বাট নাওয়াডেজ সেই ট্রেন্ডটা নাই, বিকজ অফ দিস ভার্চুয়াল নেটওয়ার্কিং আই থিঙ্ক। এর জন্য আমরা মানে এটার জন্য আমরা যেটা হচ্ছে যে ফ্রিতে সব গান ঘরে বসেই মুহূর্তে পেয়ে যাচ্ছি। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি মিউজিক ইন্ডাস্ট্রিতে কোনো প্রভাব ফেলছে? লাইক এখন আর আমরা সিডি বা ক্যাসেট কিনছি না কেউ।
হ্যাঁ, আমরা ইউটিউব বা অন্যান্য যে অ্যাপস গুলা থেকে খুব ইজিলি গানগুলো ফ্রিতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা ডেফিনেটলি আমার মনে হয় যে এটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা উম, মানে হার্মফুল ফর মিউজিক ইন্ডাস্ট্রি, এবং ডেফিনেটলি আপনাদের জন্য যারা মিউজিশিয়ান, এটার সম্বন্ধে রয়্যালিটি যে ব্যাপারটা, আপনাদের যে আহ, আপনারা যে কষ্ট করে একটা গানের পিছনে নিশ্চয়ই অনেক ডেডিকেশন থাকে, তো এইটা কি আপনারা এখন পাচ্ছেন এখনকার যেই সময়টা? আম- আহ, মোটামুটি বছর দেড়েক হয়ে গেল যে আমাদের কপিরাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কপিরাইট এখানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আহ, মানে মিনিস্ট্রির সাথে বসে বাম্বা এবং অনেক মিউজিশিয়ানরা বসে, কারণ ওই যে there were some dispute about who can sing what song. তো আই গেস আই থিঙ্ক ফাইনালি হয়েছে। আর যেটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আম, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মিউজিশিয়ানরা বয়স হওয়ার পরে, মানে অনেক মিউজিশিয়ানই দেখলাম যে মানে দে ডাইড ইন পভার্টি অর নট ডুইং সো ওয়েল। একমাত্র কারণ সেটা হচ্ছে যে আমাদের রয়্যালটি ব্যাপারটা এটা স্ট্যাবলিশ হয় নাই, সো তারা ইভেনচুয়ালি একটা পর্যায়ে তো পারফরমেন্স করাও টাফ হয়ে যায় বয়স বয়সের সাথে সাথে, ঠিক না? তো ব্যাপারটা হচ্ছে যে এ- বাইরের দেশে আপনি চিন্তা করেন, একটা গান হিট করেছে, ওয়ান হিট ওয়ান্ডার, কিন্তু ওই রয়্যালটিটা দিয়েই সারাটা জীবন হিজ সেট। এখন ইমাজিন ওয়ারফেজ হ্যাজ গড নোজ হাউ মেনি হিট সং, কিন্তু উই হ্যাভেন্ট, মানে I think very soon will start having a little bit of royalty, but that doesn't, মানে that will not take away what we could have gotten if it was 1991 থেকে, because আমাদের অ্যালবামস মিলিয়ন্স অফ কপি সেল হয়েছে, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ কপি। মানে ফার্স্ট অ্যালবামই তো লাইক, মানে সারগামে থেকেই আমাকে 2005-এ বলা হয়েছিল যে কোটি কোটি, মানে তো ইমাজিন যে আমরা ডিপ্রাইভড হয়েছি। আমাদের এখন এটা হচ্ছে কি যে আপনি যদি একটা ব্যান্ডের গান শুনেন, মানে সব কিছুই তো ইউটিউবে ফ্রি, জি, জি, গান জি। প্রত্যেকটা গানই আছে। তো কাইন্ডলি একটু টাইপ করে তারপরে দেখেন যে ওই ব্যান্ডটার অফিসিয়াল সাইটটা কি, তো রাইট, ওখান থেকে এক্স্যাক্টলি, শোনেন। এক্স্যাক্টলি। তা এই মানে জিনিসটা আমি আসলে মানে আমার কাছে একটু হলেও কষ্ট লাগে দেখলে যে এই 17 মিলিয়ন, 15 মিলিয়ন, 22 মিলিয়ন ভিউ ওয়ারফেজের গান, কিন্তু গানটা অন্য কেউ আপলোড করছে। তো আলটিমেটলি মানে এখানে কি ফ্যানদের কি একটু দায়িত্ব নেই মিউজিশিয়ানদের প্রতি? অবশ্যই, হ্যাঁ, এটা অবশ্যই আছে, এবং এই জিনিসটা মানে হয়তো মানে আমরা শুধু ক্রিটিসিজমই নিয়ে যাব, মাথা নিচু করে সবসময় চলে যাব, কিন্তু আপনারা যদি একটু সার্চটা করলেন, ধরেন ওয়ারফেজের আপনার আপনার মনে হলো যে আপনি অবাক ভালোবাসা গানটা শুনতে চান, তা আপনি ইউটিউবে অবাক ভালোবাসা সার্চ দিলেন, ফার্স্ট যেটা আসলো সেটাই শুনলেন। কিন্তু রাইট, ওয়ারফেজ টিভিতে আমাদের প্রত্যেকটা গান আছে, ওটাতে শুনলে হয়তো কিছুটা আমরা উপকৃত হই। ওকে, মানে এই এটা কারণেই আমি বলেছিলাম যে মানে ইফ ইউ ডোন্ট ডু মিউজিক আনলেস ইউ আর রিচ। কারণ এখন এই যে এখন হচ্ছে যে দিস কোভিড-19 সিচুয়েশন, উই ডোন্ট নো ওয়েন এভরিথিং ইজ গোনা বি ওকে। আমাদের মেইন ইনকাম ছিল আমাদের লাইভ শো। ইয়া, তো এখন the whole world will be maintaining social distancing, because let's say good news are their vaccines are coming out, but একটা ভ্যাকসিনের ভ্যালিডিটি তখনই হবে যখন এটা কয়েক বছর ধরে, মানে let's say একটা ভ্যাকসিন ইউজ করার পরে সুস্থ হয়ে গেল, কিন্তু 1 বছর পরে আবার
মানে এই ভাইরাসটা মিউটেট করে আবার এফেক্ট করলো, দ্য সেকেন্ড ওয়েভ, দ্যাট থিং এভরিবডি ইজ টকিং অ্যাবাউট। তো আমাদের লাইভ পারফরমেন্স অ্যান্ড আমাদের অ্যাটলিস্ট আমার আর টিপুর, আমি, টিপু, রজার, শামস, আমাদের চারজনেরই বয়স হচ্ছে। হ্যাঁ মানে রজার শামসরা তারা লাইক রজার উড প্রবলি অ্যারাউন্ড 44 45, শামস আর মানে শামস আমার চেয়ে 2-3 বছরের ছোট, আর টিপু আর আমি তো কাছাকাছি বয়সী। তো লাইক উই হ্যাভ ক্রসড 50, আমি আর টিপু, আর ওরা লাইক তো আচ্ছা আমাদের আমরা লাইক তারপরেও আমাদের স্টেজে কিন্তু লাইক স্টেজে বাজানোর জন্য আমাদের অনেক ফিট থাকতে হয়, বাট ইট টেকস এ টোল অন আওয়ার বডি। সো আলটিমেটলি আই বিলিভ যে আমাদের মিউজিশিয়ানদেরকে একটু সাপোর্টটা দেওয়া উচিত ফ্যানদের। অবশ্যই এটা যে আজকে আমাদের, আমি জানি না আমার লাইফটা কতটুকু শেয়ার হবে বা কতটুকু মানুষের কাছে পৌঁছাবে, বাট আমি আমার পার্সোনাল মানে আমার নিজের থেকে আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যে কমল ভাই যে কথাটা বলেছে যে মানে যার গানটা শুনবেন, লাইক কমল ভাইদের একটা গান, যেহেতু আমরা এখানে টাকা দিয়ে শুনছি না, ফ্রিতেই শুনছি, একটু কষ্ট করে আমরা ওয়ারফেজ, যে ধরেন আমরা কমল ভাইদের গানটা শুনবো, ওয়ারফেজের গান শুনবো, তো সার্চ করে একটু কষ্ট করে ওয়ারফেজের টিভি চ্যানেলটা খুঁজে ওখান থেকে যদি আমরা শুনি, অ্যাটলিস্ট ভাইয়ারা এটার একটা রয়্যালিটি পাবে। তো এই হ্যাঁ, কাজগুলো মানে আমরা করতে পারি অ্যাটলিস্ট। আপনারা যারা বাইরে আছেন, মানে all you have to do is subscribe ওয়ারফেজ টিভি। ইয়া মানে আই ক্যানট বিলিভ দ্যাট আমাদের সাবস্ক্রিপশন এত কম। ইটস রিডিকুলাস, ইটস হার্ড টু বিলিভ যে এত কম অথচ সাবস্ক্রিপশন। ভাইয়া অন্য কেউ একজন আপনাদের গানটা আপলোড করে কিন্তু সে কিন্তু এটা নিয়ে নিচ্ছে, অথচ তার কোনো ডেডিকেশন ছিল না এখানে। তো এই জিনিসটা আসলে মানুষ হয়তো ওইভাবে চিন্তা আমি করে নাই, এখন আমরা না মেসেজটা না না, দেওয়ার পরে। আমি বলি অনেকে কিন্তু লিরিক ভিডিও করে আউট অফ লাভ, অনেকে অ্যাকচুয়ালি ভিডিও করে 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 ফেলেছে, মানে ভিডিও, নিজেরা মানে ভিডিও একটা, বানায়, হ্যাঁ হ্যাঁ, নিজে ভিডিও বানায়, and we appreciate that, and মানে because they do it out of love. So I guess if you subscribe Warfaze TV, then what we who haven't done it yet, please do subscribe Warfaze TV. It's amazing. Oh, thank you very much, Lopa. God bless. Actually, meaning it's not for only Warfaze, for every band in this country, I would say. Like, মানে ব্যাপারটা কি, now that I have crossed 50, I don't know how long I can keep on doing my মানে since David Gilmour is still playing live, মানে আমাদেরকে এখন একটু প্রিজার্ভ করতে হবে নিজেদেরকে। ইট ইজ ট্রু যে ব্যান্ডদের ফ্যানদের লয়ালটি এন্ড ইন্টারেস্ট ধরে রাখার জন্য দের ইজ নো অপশন আদার দেন রেগুলার অ্যালবাম। বাট এখন অ্যাকচুয়ালি উই আর অলমোস্ট অ্যাবাউট টু এন্টার ইনটু আ ডিজিটাল ওয়ার্ল্ড। ইয়া ইউ সি, এই কোভিড-19টা যদি 10 বছর আগে হতো, তখন কি ইন্টারনেট ছিল এইরকম এত ফাস্ট এন্ড না ছিল না, স্মার্টফোন? না তাহলে না। কি যে একটা বাজে হতো। আর স্পটিফাই বাংলাদেশে, আই ডোন্ট নো, বাংলাদেশে স্পটিফাই এখনো পর্যন্ত আসেনি। সো আই গেস we don't know যে like how we can do it through Spotify. আচ্ছা ভাইয়া, অনেকেই অনেকেই চাচ্ছে একটু ইনস্ট্রুমেন্ট কিছু শুনতে, মানে আই মিন আমাদের এখানকার থেকে ইমরান, তারপরে ফাউজিয়া সহ আরো অনেকেই আমাকে লিখছে যে ভাইয়ার কাছ নিচু থেকে নিচু হয়ে যাও, ইনস্ট্রুমেন্টাল শোনা যাবে কিনা। তো গিটারটা দাও। হ্যাঁ, আমি ইনস্ট্রুমেন্টাল না, আমি জাস্ট একটা গিটার লাগিয়ে দেখি, একটু বাজাই আর কি, কি অবস্থা। শিওর শিওর ভাইয়া। হ্যাঁ, এখন আই হ্যাভ টু লাইক আই এম সরি, আমার পিসির করছে না, আই হ্যাভ টু হ্যাভ সামবডি টু হোল্ড দ্য মোবাইল and then let me see. ওয়াও গ্রেট। Can আমরা আজকে লাইভ can you শুনছি hear? কমল ভাইয়ের কিছু
জি ভাইয়া শুনছি, Can শুনতে পাচ্ছি আপনি একটু জি জি can you hear me? Okay, yeah. hold it. So let me kind of uh, let me tune the guitar. Okay ভাইয়া, বসে I think আমাদের অডিয়েন্স, আমাদের ভিউয়ার্স সবাই আপনার জন্য this is good. This is আপনাকে Okay, সবচেয়ে আমাদের গিটারিস্টের একটা প্রবলেম আছে যে আমাদের সবসময় একটা আতঙ্কে থাকতে হয় যে আমাদের গিটার টিউনে থাকে না। লেট মি গেট এ পিক। হ্যাঁ, এই যে this Floyd Rose thing, it is জি ভাইয়া, এই সেম জিনিসটা আমার অনেক ইয়ে হয়। আমার আমি চাই না, আমি অ্যাজ এ নর্মাল গিটারিস্ট আমি প্রেফার করি, আমি এখন প্রেফার করি যে আমি ফেন্ডার মানে ওয়াইড রোজ গিটারটা আমি আসলে ইয়ে করতে পারতেছি না। আসলে হয়ে গেছে কি ওই ছোটবেলায় অনেক ফ্লয়েড রোজের কাজকর্ম করে ফেলেছিলাম, তো এখন we kind of suffering for that আর কি। Okay, can you hear me? আসছে, আপনি আরেকটু স্ট্রোক করেন, তাহলে আমি সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা বা একটু কমাতে হবে কিনা ব্যাপারটা আমি Can you hear me? আমি শুনতে পাচ্ছি, বাট আমি বুঝতেছি না যে আপনি আরেকটু বাড়ালে বা আরেকটু কমালে কি কোনটা মানে বেটার হয়। একটু বাড়ায় দেখেন, তারপর আমি জোস, এবার ঠিক আছে ভাইয়া, জোস জোস। Alright. তো কি বাজাবো? ভাইয়া আমার তো সবচেয়ে ফেভারিট বসে আছি সোলো। আমি জানি না আপনি আপনার Okay. Yeah, something like that, I guess. And what else? Okay. ভাইয়া একজন মিস্টেরিয়াস গিটার সোলোটা শুনতে। I cannot play mid to elegy because এটার ফ্লয়েড রোজটা এটা লুজ হয়ে গেছে। I would love to. এটা ফ্লয়েড রোজ ছাড়া হবে না। I'm so sorry. আমি just randomly let me try to play something. র্যান্ডমলি বাজায় যান, কারণ এখানে অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তারা একটার পর একটা রিকোয়েস্ট করবে, তো আমরা ডেফিনেটলি সবার রিকোয়েস্ট রাখতে পারবো না। তো গুড যে আপনি বেটার যে আপনি মানে আপনার মতো একটা র্যান্ডমলি কিছু একটা জ্যাম করে যান, কিছুক্ষণ সময় নেন। ওকে,
I guess একটু blues না বাজালে people will be disappointed. আপনি যা বাজান ভাই সেটাই ভালো লাগে আসলে আপনার হাতের যে জাদু ভাই
I think Thank you, আপনার I have a discomfort here. একটু প্রবলেম হচ্ছে আর কি। সরি। ওকে, আপনি যতটুকু বাজিয়েছেন এটাতেই আমরা মোটামুটি একটা আমাদের যারা অডিয়েন্সরা, আর আসলে হয় কি লাইভ স্ট্রিম গুলাতে সাউন্ডটা অতটা ক্লিয়ার পাওয়া যায় না কোনো একটা মানে প্রবলেমের কারণে। Yeah, it's because I'm not actually very well equipped, so sorry about that. Anyway, আমরা আপনার গিটারের যে যতটুকু পেয়েছি এটা আমরা আমাদেরকে ধন্য মনে করছি। এনিওয়ে কমল ভাই, আমি থ্যাংকস এ লট আপনাকে। আমরা আসলে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আছি, অলমোস্ট 2 ঘন্টার বেশি হয়ে গেছে। তো হ্যাভ টু আপনার মূল্যবান সময় আমরা আসলে অনেকটাই নষ্ট করেছি। এনিওয়ে, আমরা কমল ভাই আপনাকে আমাদের পক্ষ থেকে এবং আমার বাকি সহযোদ্ধা, আই মিন আমাদের পেজের এবং গ্রুপের বাকি সব অ্যাডমিন যারা আছে এন্ড মডারেটরস, ইমরান, লোপা, মাইশা, রিঙ্কু, ফৌজিয়া, এদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ইউরোপ এবং সারা বিশ্বব্যাপী সকল ভিউয়ার্সদেরকেও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা খুব খুব রিসেন্টলি আপনাকে নিয়ে আবার আমরা একদিন হাজির হব ইনশাল্লাহ, যদি কাইন্ডলি আপনি আমাদেরকে আবার একটু সময় দেন কোনো একদিন। ডেফিনেটলি আমরা একসাথে বসে আবার আড্ডা হবে। তো আমরা নেক্সট যেদিন প্ল্যান করবো যে শুধু কমেন্টসে রিপ্লাই দিব, কমেন্ট করবে। মানুষের অনেক কিছু আজকে দেখলাম যে অনেক কিছু জানার আছে আপনার কাছে, অনেক কিছু বোঝার আছে, অনেক অজানাকে জানতে চায় আপনার কাছ থেকে। তো আমরা আসলে ওই সময়টা দিতে পারিনি,
বিকজ সময়ের অভাব আর এত হিউজ পরিমাণ কমেন্ট যে আমরা আসলে শেষ করতে পারি নাই। এনিওয়ে আমরা চেষ্টা করবো আমাদের নেক্সট এপিসোডে আমরা আপনাকে নিয়ে যখন বলবো তখন ইনশাল্লাহ আবার সবার ইয়ে করবো। আর ভিউয়ার্স আপনারা যারা আমাদেরকে দেখছেন, ইনশাল্লাহ আমরা নেক্সট আবার কোনো একদিন কমল ভাইকে নিয়ে আসবো, এন্ড সেই সাথে আমরা নতুন নতুন আরো আমাদের দেশে যারা সেলিব্রিটি আছেন আমরা চেষ্টা করবো আপনাদের মাঝে নিয়ে আসার জন্য এবং ইউরোপ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কমল ভাই। আপনি কিছু বললে আপনি বলে বিদায়, মানে আমরা বিদায় নিতে পারি। আপনি একটু যদি আপনার শেষ কিছু আমার প্রবাসী ভাই এবং বোনেরা এবং সবাই, সব মানে ভাই বোন দিয়ে একটা বেসিক্যালি জেনারেলাইজিং সবাইকে বলছি, যেটা হচ্ছে আপনারা আপনাদের দেশকে কখনো ভুলেন না। আপনারা বাইরে আছেন, দেশের বাইরে আছেন, বাট আপনারা চেষ্টা করেন যে আপনাদের মানে রিমেম্বার ইউর রুটস আর বাংলাদেশ, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা আপনাদের জন্য তো অবশ্যই আমরা সবসময় দোয়া করি। আপনারা মনে রাখবেন যে এই দেশটাই আমাদের বাংলাদেশ এত ইউনিক, মানে আমাদের, আপনি আশা করি আপনারা যেখানে থাকেন যাই থাকেন দেশের প্রতি আপনাদের মায়া যেন কখনো কমে না যায়, এবং যেটা হচ্ছে যে সবসময় বুক ফুলিয়ে বলবেন যে হ্যাঁ আই কাম ফ্রম বাংলাদেশ, আই এম আ বাংলাদেশি। সো এটাতে কখনো যেন আপনার মানে দ্বিধা না হয়। আর যেটা হচ্ছে যে আমাদের কালচারটা যেন আপনাদের মধ্য থেকেও ভবিষ্যতে আমাদের কালচারটা যেন অরিজিনালিটি যেটা বাংলাদেশে সেটা যেন টিকে থাকে, এবং আমাদের মতো ছোটখাটো শিল্পীদেরকে আপনারা যে একটু সাপোর্ট দিবেন এটার জন্য অনেক ধন্যবাদ। আর আশা করি এই কোভিড-19 সিচুয়েশন খুব তাড়াতাড়ি ঠিক হবে। সাবধানে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন, এবং আপনাদের এই সময়টা আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। আই উইশ আমরা আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। আমরা আজকে কমল ভাইকে ভার্চুয়ালি দেখলাম, আমরা ইনশাআল্লাহ অচিরেই চেষ্টা করব কমল ভাইকে, আমাদের কোভিড এর ব্যাপারটা শেষ হোক, একটু নর্মাল হোক, আমরা ট্রাই করব কমল ভাই এবং ওয়ারফেজ কে অবভিয়াসলি আমরা যদি কখনো একসময় আমরা সরাসরি দেখবো, আমরা সরাসরি লাইভ দেখবো, সরাসরি আপনাকে সামনাসামনি আপনার গিটার বাজানো শুনবো অনেক ভালো সাউন্ডে। কারণ আমি যতটুকু অ্যাকচুয়ালি আজকে সাউন্ড প্লাস আমার হাতে না না ভাই, আপনার হাতের জন্য না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি ওই সফটওয়্যার যেগুলো আমরা ইউজ করি অ্যাকচুয়ালি সাউন্ড প্রপার সাউন্ডটা ক্যাচ করতে পারে না। হ্যাঁ, কথা বলি ক্যাচ করতে পারে না, এটাই প্রবলেম। বিকজ এর আগেও আমি এই ফেসটা করেছি। তো তারপরও আমরা যতটুকু মানে পারছি যে আপনার কাছ থেকে শুনতে, আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম আশা করি, এবং অবশ্যই এটা হবে যে আমরা সামনাসামনি আপনাদেরকে দেখবো ইনশাআল্লাহ। তো আর আপনাদেরকে একটা লাস্ট হচ্ছে যে আপনারাই পারেন আমাদের দেশের বাংলাদেশে যে একটা রিয়েলি স্ট্রং ব্যান্ড মিউজিক আছে, এটা কিন্তু আপনারাই পারেন বিশ্বকে জানাতে। মানে লেটস সে you have friends from all over the world, right? Yeah. So why don't you play a song from Warfaze or LRB or Miles or Artcell and tell them these are the kind of band. কারণ আমার কাছে খুবই কষ্ট হয়েছে, হেডব্যাঙ্গার্স জার্নি বলে দুইটা ছিল, it's a story about how heavy metal came to be. তো ওখানে ইন্ডিয়া, নেপাল, অল দিস প্লেস হ্যাজ বিন মেনশন, কিন্তু বাংলাদেশকে মেনশন করানো হয় নাই। অথচ স্বয়ং এআর রহমান এটা বলেছেন যে রক মিউজিকের দিক দিয়ে বাংলাদেশ অনেক অ্যাডভান্সড, এবং হি মেনশনড ওয়ারফেজ, আর্টসেল, এই কিছু ব্যান্ডের নাম মেনশন করে বলেছেন। তো আলটিমেটলি আমাদের মিউজিকটাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, নট অনলি শুধু ব্যান্ড মিউজিক, আমাদের যে এই আধুনিক গান আছে, সুন্দর প্রাচীন মানে 70 দশক
80-র দশকের এগুলোকে মানে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আপনাদের। আর আপনারা ভালো থাকবেন, আমাদের দেশের যাতে উন্নতি হয় সেটার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি And আমি একটা কথা বলে যাই, যতটুক আমি জানি যে ওয়ারফেজ র্যাঙ্কিং এর দিক দিয়ে ওয়ার্ল্ডে হার্ড রক ব্যান্ডের র্যাঙ্কিং এর দিক দিয়ে 10টা টপ 10 ব্যান্ডের মধ্যে 5th আই থিংক। fourth. 10টা হার্ড রক 4th এখন মেবি, সরি আমি তাহলে এটা আগের ইনফরমেশন। 4th 10টা ওয়ার্ল্ডের মধ্যে রক ব্যান্ডের মধ্যে। তো আমরা আসলে ডেফিনেটলি আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করি ভাইয়া, এমন একটা ব্যান্ড আমরা আমাদের দেশে পেয়েছি, এটার জন্য আমরা গর্বিত। আমরা আসলে অনেক আসলেই প্রাউড ফিল করি। তো আজকে আপনাকে আমাদের সেই 4th পজিশনের একটা ব্যান্ডের একটা গিটারিস্টকে আমরা আমাদের সাথে পেয়ে আমরা আসলেই অনেক প্লিজ, ইটস আওয়ার প্লেজার। এন্ড ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার একদিন আপনার সাথে দেখা হবে এবং আমরা অবশ্যই যাব, সরাসরি আপনার সাথে দেখা হবে। তো থ্যাংকস সবাইকে, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আসসালামু আলাইকুম কমল ভাই, আল্লাহ হাফেজ। আসসালাম, আল্লাহ হাফেজ, বাই। বাই।